ওয়েলকাম টু SMS স্ট্র্যাটেজি মিনস সাকসেস। আজকের একটা ভিডিওতে আমি টোটাল বাংলা পেডাগজির 5টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং সেটাকে সবিস্তারে করব, অর্থাৎ 5টা চ্যাপ্টার ডেসক্রিপটিভ প্লাস হচ্ছে তার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ MCQ কোয়েশ্চেন্স টোটালটা আলোচনা করব একটা ভিডিওর মধ্যে। কি কি চ্যাপ্টার থাকবে সেখানে? 1 নম্বর হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের শিক্ষকের চ্যালেঞ্জ, ঠিক আছে। 2 নম্বর আমরা করব, এগুলো হচ্ছে MCQ আছে। 2 নম্বর আমরা করব ভাষা দক্ষতা। 3 নম্বরে যেটা আমরা করব সেটা হলো ভাষার বোধ শক্তি, ভাষার বোধ শক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন। তারপরে আমরা করব শিক্ষণ উপকরণ এবং সর্বশেষ সেটা আমরা করব সংশোধনমূলক শিক্ষা। এই 5টি চ্যাপ্টার নিয়ে আমরা একটি ক্লাসের মধ্যে আলোচনা করব এবং তার থেকে সমস্ত MCQগুলো আমরা কিন্তু সলভ করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষকের চ্যালেঞ্জ। তো আমরা শুধুমাত্র আন্ডারলাইন্ড যে সমস্ত লাইনগুলো আছে সেগুলোই পড়বো এবং যেগুলো মার্ক করা আছে সেগুলোই পড়বো, কারণ বাড়তি যেগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট বোঝার জন্য দেওয়া আছে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে না। তাহলে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষটা কী সেটা আমাদের প্রথমে জানতে হবে। বলছে যে কোনো শ্রেণীকক্ষ আসলে একটি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ। তাহলে যে কোনো শ্রেণীকক্ষ সেটাই কিন্তু একটা বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ, কারণ একটি শ্রেণীতে নানান ধরনের শিক্ষার্থী থাকে। নানা ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত এই শ্রেণীকক্ষকেই বলে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বা ডাইভার্স ক্লাসরুম। আচ্ছা, এবার বলছে যে এক একটা শ্রেণীকক্ষে কি কি ধরনের শিক্ষার্থী থাকতে পারে তার একটা ধারণা বা তার একটা ভাগ দেওয়া হচ্ছে। 1 নম্বর হচ্ছে কী কী রকম তারা কী কীভাবে বিভক্ত হতে পারে, তারা ডাইভার্স, মানে তাদের যে ডাইভার্সিটি তার ওয়েস কী কী। 1 হচ্ছে ভিন্ন ভাষা ও ভিন্ন সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থী, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভিন্ন ধর্মীয় বিশ্বাস সম্পন্ন শিক্ষার্থী, সাধারণ মানের শিক্ষার্থী, এগিয়ে থাকা শিক্ষার্থী, পিছিয়ে থাকা শিক্ষার্থী, শারীরিক এবং অন্য অক্ষমতাযুক্ত শিক্ষার্থী যেমন ডিসলেক্সিয়া, ডায়াবেটিস, হাইপার অ্যাক্টিভিটি, মনোযোগ দেওয়া ও মনে রাখার অক্ষমতা, অন্ধ, বধির অথবা অল্প শুনতে পাওয়া শিক্ষার্থী, হুইল চেয়ার অথবা ক্র্যাচ ব্যবহারকারী শিক্ষার্থী, অতীতের কোনো অসুস্থতা যেমন হচ্ছে পোস্ট পোলিও সিনড্রোম সম্পন্ন শিক্ষার্থী, মানে বিভিন্ন শারীরিক অক্ষমতা বা শারীরিক রোগ যাদের আছে সেই সমস্ত শিক্ষার্থী। ভিন্ন ভাষা দক্ষতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ভিন্ন শিখন রীতি সম্পন্ন শিক্ষার্থী। বিবিধ বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী যেমন উচ্চ স্তরে কথা বলা ও নিম্ন স্তরে বা ধীরে ধীরে কথা বলা শিক্ষার্থী, অতি রোগা এবং অতি স্থূল শিক্ষার্থী, গরিব শিক্ষার্থী ও ধনী শিক্ষার্থী, অল্প বয়সী শিক্ষার্থী ও বেশি বয়সী শিক্ষার্থী, বালক শিক্ষার্থী ও বালিকা শিক্ষার্থী। এগুলো কিন্তু বিভিন্ন ওয়েজ অফ ডাইভার্সিটিস। তাদের যে এই ডাইভার্স ক্লাসরুম আমরা বলছি, তাদের ক্লাসটা ডাইভার্স হচ্ছে এই সমস্ত কারণে, মানে বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন রকম ডাইভার্সিটি রয়েছে এবং তার জন্যই ক্লাসটা কিন্তু একটা ডাইভার্স ক্লাসরুমে পরিণত হয়। বলছে তাই একজন শিক্ষকের, এবার বলছে শিক্ষক বা শিক্ষিকার এখানে ভূমিকাটা কী। বলছে একজন শিক্ষকের কেবল বিষয়গত পাণ্ডিত্য থাকলেই চলে না, বিষয়গত পাণ্ডিত্যের পাশাপাশি একজন শিক্ষকের এমন কিছু গুণ থাকা দরকার যাতে তিনি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। 1 নম্বর হচ্ছে প্রতিটা শিক্ষার্থীকে সমান মর্যাদা দেওয়া। এত গভীরে পড়তে হবে না, এটা জাস্ট একটা লাইনেই বোঝা যাচ্ছে যে প্রতিটা শিক্ষার্থীকে সমান মর্যাদা দেওয়া, অর্থাৎ সে পিছিয়ে পড়া হোক বা এগিয়ে থাকা শিক্ষার্থী হোক বা শারীরিকভাবে অক্ষম হোক বা তার ধর্মীয় সংস্কার আচার আচরণ আলাদা হোক, তার কোনো রকম তার ভিন্ন মতাদর্শ থাকুক অথবা সে ভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কিলে পারদর্শী হোক, কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু আমাদের শিক্ষক বা শিক্ষিকাদের সমান মর্যাদা দিতে হবে। 2 নম্বর হচ্ছে শিক্ষক কখনোই শ্রেণীকক্ষে কোনো সম্প্রদায়, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করবেন না। 3 নম্বর, শিক্ষক কখনোই শ্রেণীকক্ষে শিক্ষার্থীর একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবেন না বা কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে।
যেমন কোনো তর্ক বা বিতর্ক সভায় আমরা দেখি ব্যক্তিগত আক্রমণ কিন্তু করা যায় না। সে তার মতাদর্শকে আক্রমণ করতে পারে বা তার চিন্তা ভাবনা, যে তার চিন্তা, ঠিক আছে, তার চিন্তনটাকে সে আক্রমণ করতে পারে, বা তার ব্যক্তিগত যে আহ, মানে ব্যক্তিগত যে আক্রমণ, সেটা কিন্তু করা যায় না। যদিও সেটা করে, এখন আমরা টিভিতে যে সমস্ত নিউজ চ্যানেলের ডিবেট দেখে সে তো মোটামুটি দাদুর নাম উদ্ধার করে দেয়, সেটা কথা না। কিন্তু যদি আমরা অ্যাকচুয়াল তর্কের নিয়ম দেখি, বিতর্কের নিয়ম দেখি, তাহলে সেখানে কিন্তু একদম খুব সুন্দরভাবে লেখা থাকে প্রথমেই যে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ, ধর্মীয় আক্রমণ, ঠিক আছে, ধর্মীয় বিশ্বাসে আঘাত, এগুলো কিন্তু দেওয়া যায় না। তো এটাই শিক্ষকের ক্ষেত্রেও কোনো রকম সম্প্রদায় সংস্কৃতি বা ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কোনো রকম বিরূপ মন্তব্য করা যাবে না, এবং ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু কোনো রকম প্রশ্নও করা যাবে না বা কথা বলা যাবে না। শিক্ষার্থীকে ভিন্ন সম্প্রদায় সংস্কৃতিকে মর্যাদা দেওয়ার জন্য উৎসাহিত করবেন। ঠিক আছে। বালক শিক্ষার্থী ও বালিকা শিক্ষার্থী থাকলে শিক্ষক সবাইকে সমান সুযোগ দেবেন। তিনি অবশ্যই কোনো শিক্ষার্থীর লিঙ্গ নিয়ে কোনো বিরূপ মন্তব্য করবেন না, মানে জেন্ডার বায়াসড হয়ে কোনো কথা বলা যাবে না। জেন্ডার বায়াসড মানে এখানে কি কি বোঝাতে চাইছে, যে একটা জেন্ডার, আমি ওই জেন্ডার বায়াস নিয়ে একটা ক্লাস করেছিলাম সিডিপিতে। তো জেন্ডার বায়াস মানে কি অ্যাকচুয়ালি, যে একজন মেয়ে হয়ে জন্মেছে মানেই তাকে রান্নার কাজ শিখতে হবে, এবং সে বাইরের কোনো কাজ করবে না। বা আমাদের বইয়ে, মানে এখনও অনেক আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে কিন্তু দেওয়া থাকে যে মানে ছবি দেওয়া থাকে, সেই ছবিতে দেখা যায় ছোটদের ক্লাসে যে যে বাড়ির মা সে কিন্তু বাড়ির কাজ করছে, আর যে বাড়ির বাবা সে হয়তো সুটকেস নিয়ে অফিস যাচ্ছে, বা হচ্ছে সে অফিসের জন্য রেডি হচ্ছে। এমন ছবি এখনও দেওয়া থাকে, যেগুলো কিন্তু সত্যিই জেন্ডার বায়াসনেসের পরিচয় দেয়। কিন্তু এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এখনও সমাজটা কোথাও গিয়েও কিন্তু একটা জেন্ডার ডিসক্রিমিনেশনে ভুগছে। যে একটা বাড়ির মহিলা, সেও যে বাইরের কাজ করতে পারে এবং সে অফিস যেতে পারে, সে আজকে মানে সে এখন এয়ারফোর্সেও জব করতে পারে। তো মানে এখন তো অনেকটাই এগিয়ে গেছে মেয়েরা। তো এই সমস্ত চিন্তাভাবনা, অর্থাৎ জেন্ডার বায়াসনেস বা জেন্ডার ডিসক্রিমিনেশন কিন্তু আজকের দিনে সত্যিই কিন্তু সমাজকে পিছিয়ে দেয়। তো সেটাই বলা হচ্ছে যে জেন্ডার নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করা যাবে না। শিক্ষক শিক্ষার্থীর শারীরিক গঠন সম্পর্কে এমন কোনো কথা বলবেন না যাতে সে বিব্রত বোধ করে। শিক্ষার্থীর বিদ্যালয়ের আচরণ তার পারিবারিক কারণ দ্বারা প্রভাবিত হয়। এক্ষেত্রে শিক্ষক ওই শিক্ষার্থীর আচরণকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। সব শিক্ষার্থীকেই শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেবেন। প্রত্যেক মানুষের সামর্থ্য ও দুর্বলতা দুইই আছে। শিক্ষক অবশ্যই শিক্ষার্থীর জাতি, ধর্ম ইত্যাদি বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করবেন না। সর্বোপরি একজন শিক্ষক তার নিজের প্রতিটি আচরণের খেয়াল রাখবেন। কারণ নিজের প্রতিটি আচরণ কেন খেয়াল রাখতে হবে, এটাও একটা কনসেপ্ট ছিল যেটা আমি বলেছিলাম কোনো একটা ক্লাসে, যে একটা শিশু সেটা শেখে না যেটা তাকে শেখানো হয়। একটা শিশু যেটা শেখে, যেটা দেখে সে বড় হয়। ঠিক আছে। একটা শিশুকে তার বাবা যদি বলে যে এই কাজটা করবে না, করবে না, করবে না, শিশু কিন্তু সেটা শুনবে না। ব্রাদার, যদি যদি সে তার সারা জীবনে তার বাবাকে দেখে, যখন সে বড় হচ্ছে সেই সময়টায়, যে তার বাবা ওই কাজটা করছে না, বা বাবা ওই ভুলগুলো করছে না, খারাপ জিনিসগুলো করছে না, তখন কিন্তু শিশু সেটাই শিখবে। ঠিক আছে। কোনো শিক্ষার্থীকে যদি বলা হয়, আমি বাচ্চাদের কথাই বলছি, যদি কোনো বাচ্চাদের কথা বলা হয় যে ধূমপান করা অপরাধ, কিন্তু সে দেখছে তার বাবাকে সারাদিন বাড়িতে ধূমপান করতে, তো সে কিন্তু সেটা শিখবে না। সে কিন্তু শিখবে বাবা বাবা যতই বলুক, কিন্তু সে শিখবে বাবা যেটা করছে সেটাই। তো সেই জন্য এখানেও কিন্তু শিক্ষকের আচরণটাও একই জিনিস, কারণ শিক্ষককেও কিন্তু সেই আচরণ তার যে ক্লাসে এবং যতক্ষণ সে শিক্ষার্থীদের সামনে আছে, ততক্ষণের যে আচরণ সেটা কিন্তু খুবই মার্জিত হওয়া প্রয়োজন। কারণ শিক্ষকের একটা ভুল আচরণ কিন্তু শিক্ষার্থীদের বিপদে ঠেলে দেবে। পরের যে পার্টটা দেখব, ভাষার অসুবিধা, অসঙ্গতি ও ভুল। ভাষার অসুবিধা, ভাষাকে কেন্দ্র করে যে কোনো অসুবিধা বা সমস্যাই ভাষার অসুবিধাসমূহ বা ডিফিকাল্টিস অফ ল্যাঙ্গুয়েজ নামে চিহ্নিত। 1 নম্বর, শিক্ষকের নির্দেশ বা কোনো লিখিত নির্দেশ ঠিকমতো অনুসরণ করতে না পারা। 2, কোনো গল্প বা কোনো রচনা পড়ে বোধশক্তি দিয়ে ঠিকমতো হৃদয়ঙ্গম করতে না পারা। কোনো তথ্য প্রকাশ করতে গিয়ে চিন্তাকে সংহত করতে না পারা। 4 নম্বর, কোনো শব্দ জিভে চলে এলেও উচ্চারণ করতে না পারা। অনেক সময় মূল শব্দকে বাদ দিয়ে অর্থযুক্ত অন্য শব্দ ব্যবহার করা, যেমন আমার কলমটি হারিয়ে গেছে এই বাক্যের বদলে আমার লেখার জিনিসটি হারিয়ে গেছে বলা।
নিজের বক্তব্য প্রকাশ করার সময় শব্দের বদলে অঙ্গভঙ্গি করা, কোনো গল্প বা রচনার বিস্তারিত বিবরণ বা সংক্ষিপ্ত বিবরণ দিতে না পারা, জানা সত্ত্বেও কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারা, শ্রবণ, কথন, পঠন, লিখন এবং বানান সংক্রান্ত অসুবিধা, কোনো কোনো ক্ষেত্রে অক্ষর বা সংখ্যা মনে করতে না পারা, শব্দের পুনরাবৃত্তি করা, যেমন আমি যাব, ঠিক আছে, ভুল শব্দ উচ্চারণ করা, যেমন দুপুরবেলা, দুপুরবেলাকে বলছে দুপুরবেলা, ঠিক আছে, ভাষার অসুবিধার জন্য হতাশায় ভোগা, আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়া অর্থাৎ হীনমন্যতা, বেশি কথা বলতে না চাওয়া অথবা কথা বলা বন্ধ করে দেওয়া, এক্ষেত্রে ভাষা শিক্ষণে খুবই অসুবিধা হয়। তো এবার দেখছি আমরা ডিসঅর্ডারস অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষার অসঙ্গতি। ঠিক আছে, ভাষার আবার অসঙ্গতি দেখতে গেলে দু ধরনের হয়, এক হচ্ছে প্রকাশমূলক অসঙ্গতি আর একটা হচ্ছে গ্রহণমূলক অসঙ্গতি। যেমন আমরা রিসেপটিভ মানে আমাদের স্কিলসগুলো ছিল, একটা ছিল প্রোডাক্টিভ স্কিলস, একটা হচ্ছে রিসেপটিভ স্কিলস, অর্থাৎ আমরা যে LSRW পড়েছিলাম, লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো এখানেও কিন্তু আমরা দেখেছিলাম প্রকাশমূলক ছিল এবং গ্রহণমূলক ছিল, রিসেপটিভ আর ছিল প্রোডাক্টিভ। তো এখানেও আছে প্রকাশমূলক যেটাকে আমরা বলছি এক্সপ্রেসিভ, আর একটা গ্রহণমূলক যেটাকে আমরা বলছি রিসেপটিভ। গ্রহণমূলক অসঙ্গতিকে বোধমূলক অসঙ্গতিও বলা হয়। প্রকাশমূলক অসঙ্গতি কাকে বলছে? বলছে শিক্ষার্থীর প্রকাশ করার অক্ষমতা কি প্রকাশমূলক অসঙ্গতি বলে। তাহলে আমরা অসঙ্গতিকে বা ডিসঅর্ডারকে দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে, মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রকাশমূলক, একটা গ্রহণমূলক। এই প্রকাশমূলক কাকে বলছি? যেটা হচ্ছে শিক্ষার্থীর প্রকাশ করার যে মানে অসঙ্গতি বা হচ্ছে অক্ষমতা, তাকে আমরা বলছি প্রকাশমূলক অসঙ্গতি। এর বৈশিষ্ট্যগুলো কি? কোনো বিষয় প্রকাশ করার জন্য যত শব্দ প্রয়োজন তত শব্দ ব্যবহার করতে না পারা, ফলে যা প্রকাশ করতে চাওয়া হয় তা সম্পূর্ণ বা সার্থকভাবে প্রকাশ করতে না পারা, দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, শ্রেণীকক্ষের শিক্ষকের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে না পারা, যা বলতে চাওয়া এবং হয় এবং তার উপযোগী শব্দ ব্যবহার করতে না পারা, অর্থাৎ ধারণা অনুযায়ী উপযুক্ত শব্দ ব্যবহার করতে না পারা, গল্প বলতে বা লিখতে অসুবিধা হওয়া, বেশি কথা না বলা তবে যা বলা হয় তা বুঝতে পারা, সঠিক শব্দটি ব্যবহার করার জন্য হাঁকপাক করা, কথা বলার সময় অনেক ভুল শব্দ ব্যবহার করা, ব্যাকরণগত ভুল করা, কোনো গল্প শোনার পর পুনরায় বলতে না পারা, এগুলো হচ্ছে কিন্তু প্রকাশমূলক অসঙ্গতি। এবার আমরা চলে যাচ্ছি গ্রহণমূলক বা বোধমূলক অসঙ্গতিতে। বলছে যখন কিছু বলা হয় মনে হয় শিক্ষার্থী যেন শুনতে পারছে না বা শুনছে না, গল্প অথবা কোনো কথা বললে তেমনভাবে আগ্রহ না দেখানো, এগুলো কিন্তু সব গ্রহণমূলক। ঠিক আছে, জটিল বাক্য ব্যবহার ভালোভাবে বুঝতে না পারা, বয়সের তুলনায় ভাষার দক্ষতা অনেক কম, মৌখিক বা লিখিত নির্দেশ ঠিকমতো অনুসরণ করতে না পারা, গল্প বা কথাবার্তা ঠিকমতো অনুসরণ করতে না পারা, গল্প বা কোনো রচনার মূল বক্তব্য বুঝতে না পারা, অনেক ক্ষেত্রেই শব্দের অর্থ বুঝতে না পারা। তাহলে এইগুলো সবই গ্রহণমূলক। গ্রহণমূলক মানে হচ্ছে যেগুলো সে নিজে করতে পারে, নিজে গ্রহণ করতে পারছে না, ঠিক আছে, রিসেপটিভ বলাই হচ্ছে, এবং প্রকাশ হচ্ছে যেটা সে নিজে প্রকাশ করতে পারছে না। ভাষার অসঙ্গতির ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী? বলছি বেশিরভাগ ক্ষেত্রে ভাষার অসঙ্গতির মূল কারণ খুঁজে পাওয়া যায় না, কখনো কখনো মূল কারণগুলো চিহ্নিত হয়, যেমন হচ্ছে ডিসলেক্সিয়া, ডাউন সিনড্রোম, অটিজম, হেয়ার লস, অ্যাফেজিয়া ইত্যাদি। 2 নম্বর, শ্রেণীকক্ষে শিক্ষককে অত্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে এবং শিক্ষার্থীকে মানিয়ে নিতে হবে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে অতিরিক্ত সময় দিতে হবে। শিক্ষার্থীকে নিয়মিত কথা বলা চর্চা করাতে হবে। শিক্ষার্থীর প্রতি শিক্ষকের নির্দেশ সহজ হবে এবং তার উচ্চারণ স্পষ্ট হবে। শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং তার কথা শুনতে হবে। শিক্ষক খেয়াল রাখবেন শিক্ষার্থী যেন প্রতিদিন কোনো না কোনো প্রশ্নের উত্তর দেয়। অন্য শিক্ষার্থীরা যাতে এদের উত্ত্যক্ত এবং নির্যাতন না করে সেটা দেখতে হবে। কৌতুকের জন্য কখনো এদের অনুকরণ করা যাবে না। শ্রেণীকক্ষে অপ্রয়োজনীয় শব্দ যেন না হয়, শিক্ষক তা দেখবেন। শিক্ষার্থীর কাছে মৌখিক নির্দেশ দেওয়া এবং তাকে কী নির্দেশ দেওয়া হলো সেটা জানতে চাওয়া শিক্ষকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। দৃশ্যমান শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা প্রয়োজন। প্রতি ক্ষেত্রে ভুল সংশোধন করা থেকে বিরত থাকতে হবে। একজন শিক্ষার্থীকে সব সময় যদি ভুল ধরিয়ে দেওয়া হয় তাহলে তার আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যেতে পারে। এবার আমরা তো দেখলাম যে আমাদের এই যে গ্রহণমূলক এবং যেটা হচ্ছে প্রকাশমূলক অক্ষমতা কী। এবার আমরা দেখব ভাষার ভুল অর্থাৎ আমাদের এরর্স অফ ল্যাঙ্গুয়েজটা কী, ঠিক আছে। তাহলে সেখানে আমরা দেখব যে ভাষার ভুলকে এখানে শিক্ষার্থীর ভাষার ভুলকে দুভাগে ব্যাখ্যা করতে পারে। এক হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে
জ্ঞানের অভাবজনিত ভুল, ঠিক আছে, এবং দ্বিতীয় হচ্ছে মনোযোগ, একাগ্রতা বা ক্লান্তির জন্য কারণে ভুল, ঠিক আছে। একটা হচ্ছে ইনকমপ্লিট নলেজ, আর একটা হচ্ছে অ্যাটেনশন, কেয়ারলেস এবং ফ্যাটিক এর কারণে কিন্তু ভুল হয়। সব ভাষার ক্ষেত্রে সাধারণত 4 প্রকার ভুল হয়, ঠিক আছে। ভাষার ক্ষেত্রে তাহলে এখানে শিক্ষার্থীর যে ভুল সেটাকে আমরা দুভাগে ভাগ করছি, ঠিক আছে। একটা হচ্ছে জ্ঞানের জন্য ভুল হতে পারে, তার জ্ঞান কম আছে সেই বিষয়ে, এবং দ্বিতীয়ত হচ্ছে তার মনোযোগ, একাগ্রতা, ক্লান্তি এইসবের কারণেও কিন্তু তার মনোযোগের মানে তার যে ভুল সেটা কিন্তু হতে পারে, ঠিক আছে। এবার ভাষার ক্ষেত্রে আমরা 4 প্রকার ভুলের কথা বলছি। সেই 4 প্রকার ভুল কী কী? 4 প্রকার ভুল হচ্ছে শব্দ সংক্রান্ত ভুল, যেটা হচ্ছে লেক্সিক্যাল এরর, উচ্চারণগত ভুল যেটাকে আমরা বলছি ফোনোলজিক্যাল এরর, ব্যাকরণগত ভুল যেটাকে আমরা বলছি সিনথেটিক এরর, ঠিক আছে, সিনথেটিক এরর, আর হচ্ছে সিনট্যাকটিক এরর্স, রাইট। আর হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে ভুল ভাষা প্রয়োগ যেটাকে আমরা বলছি প্র্যাগম্যাটিক এরর। তাহলে প্রথম হচ্ছে আমাদের লেক্সিক্যাল এরর, তারপর হচ্ছে আমার ফোনোলজিক্যাল এরর যেটা উচ্চারণগত, ব্যাকরণগতকে আমরা বলছি সিনট্যাকটিক এরর, আর সর্বশেষ যেটা বলছি কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা ভুল হচ্ছে সেটাকে আমরা বলছি প্র্যাগম্যাটিক এরর, ঠিক আছে। তো বাংলা ভাষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল, যেটা হচ্ছে প্রথম বলছে বানান সংক্রান্ত ভুল। বানান সংক্রান্ত ভুলে আমরা এই ধরনের ভুলগুলো দেখি, সবগুলো আমি পড়ছি না, জাস্ট একটু দেখে নাও। ম দন্ত নয়কা ম হ দন্ত ন মনমোহন, এটা কিন্তু ম দন্ত ন হসন বিসর্গ প্লাস হচ্ছে মোহন, ঠিক আছে, মনমোহন নয় কথাটা, ঠিক আছে, মনোমোহন, ঠিক আছে, যেহেতু বিসর্গ আছে। এখানে যেমন অনুমত্ত অনুসারে, ঠিক আছে, অনুমতি প্লাস অনুসারে, এটা কিন্তু অনুমত্তানুসারে নয়, অনুমত্ত অনুসারে, ঠিক আছে। তো এই ধরনের ভুলগুলো কিন্তু আমরা করে থাকি কিসের ক্ষেত্রে? বানান সংক্রান্ত ভুলে, ঠিক আছে। পদান্তর ঘটিত কিছু ভুল হয়, ঠিক আছে। প্রতিযোগিতা শব্দটির মূল শব্দ হচ্ছে প্রতিযোগিন, এর সঙ্গে তা যোগ করা হয়েছে। প্রতিযোগী সঙ্গে তা যোগ করা হয়নি, কিন্তু প্রতিযোগিন এর সঙ্গে তা যোগ করা হয়েছে। তাহলে নিয়ম অনুসারে মূল শব্দ প্রতিযোগিনের দন্তেন্য যে হসন্তটা সেটা বিলুপ্ত হয়েছে এবং শব্দটি হয়েছে প্রতিযোগিতা, আর প্রতিযোগিতা না গয়ে দীর্ঘি নয়। বাক্য গঠনগত এরকম ভুল হয়। তো এরকম জায়গা থেকে কোয়েশ্চেন কিছু আসবে না তেমন, জাস্ট এটা হয়তো আসতে পারে যে কী কী ধরনের আমাদের ভুল দেখা যায়। ভাষার ক্ষেত্রে ভুল সাধারণত দু ধরনের হয় আমরা পড়লাম, ঠিক আছে, জ্ঞানের অভাবজনিত এবং মনোযোগ একাগ্রতাজনিত। এবং এই সমস্ত যে ভুলগুলো আছে লেক্সিক্যাল এরর, ফোনোলজিক্যাল এরর, সিনট্যাকটিক এরর এবং প্র্যাগম্যাটিক এরর, এগুলো থেকে এমনি হয়তো এরকম কোয়েশ্চেন আসতে পারে ছোট ছোট, ঠিক আছে। তো আর এই ধরনের কোয়েশ্চেন যদি দেওয়া হয় যেটা হচ্ছে এই দারিদ্র, ঠিক আছে, দরিদ্র প্লাস পেট কাটলা মধ্যনস্থ দন্তন্বয় জফলা, তো এইগুলো কিন্তু ওই যে টেক্সট তুলে দেবে, সেই টেক্সটের মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। টেক্সট যেটা তুলে দেয় সেই টেক্সট থেকে আমাদের কোয়েশ্চেন লিখতে হয়, সেই টেক্সটে কিন্তু এগুলো তুলে দেবে। এটা কিন্তু ডিরেক্ট আমার পেডাগজির প্রশ্ন নয়, এবং এটা জাস্ট আমাদের কনসেপ্টটাকে দেখানোর জন্য, ক্লিয়ার করার জন্য এটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ভাষার জনিত কী ভুল আমাদের রয়েছে? এগুলো বাক্য গঠনগত ভুল হয়েছে। বাক্য গঠনগত ভুলে আমরা দেখব তিনি শোক সাগরে মগ্ন হইলেন, তাহলে হবে কি নিমগ্ন হইলেন। সব ছাত্ররা আজ স্কুলে এসছে, সব ছাত্ররা হয় না, হয় সব ছাত্র, ঠিক আছে। বাগানে বালকদের প্রবেশ নিষেধ হবে না, হয়ে যাবে নিষিদ্ধ। পাকিস্তান ও ভারতের নাগরিকরা এই যুদ্ধ চান না, পাকিস্তানের ও ভারতের নাগরিকরা, পাকিস্তান ও ভারতের হয় না, পাকিস্তানের ও ভারতের নাগরিকরা। দরিদ্রবশত সেই কাজটা করেছে, দরিদ্রবশত বলে কিছু হয় না, হবে দারিদ্র্যবশত। ভাষা রীতি গঠিত ভুল যেমন হচ্ছে এইখানে আমরা কিছু ভুল করি, আমরা দেখেছি যে শুধু চলিত ব্যবহার করলে শুধু চলিত ব্যবহার করতে হয়, এবং শুধু সাধু ভাষা ব্যবহার করলে শুধু সাধু ভাষা ব্যবহার করতে হয়। যে বন্ধুগণ ঘোষণা শুনছেন বাদরা অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে আজ সন্ধ্যায় 7টায় 7 ঘটিকায় বলা হয় উদ্য সন্ধ্যা, কিন্তু যখন আমরা চলিত ভাষা ব্যবহার করব তখন শুধুই চলিত ব্যবহার করব, চলিতের মাঝে সাধু ভাষা ব্যবহার করা চলবে না, এবং সাধু ভাষার মাঝেও চলিত ভাষা ব্যবহার করা চলবে না। এরপর আমরা চলে আসছি এমসিকিউ কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী আমার লেখার জায়গাটি খুঁজে পাচ্ছি না। শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী কি বললো যে আমার লেখার জায়গাটি খুঁজে পাচ্ছি না, আসলে সে বলতে চেয়েছিল আমার খাতাটি খুঁজে পাচ্ছি না। ভাষার এই ভুলকে কি বলা হয়? ভাষার এই ভুলকে বলা হয় ভাষার অসঙ্গতি, ঠিক আছে, ভাষার অসঙ্গতি। এটা একটু আগেই পড়ছিলাম যে ভাষার অসঙ্গতি, সেখানে আমরা দেখছিলাম যে ভাষার মানে যে শিক্ষার্থী সে যেটাকে বলতে চাইছে সেটা সে ভেঙে বলছে, কিন্তু সেই সঠিক ওয়ার্ডটাকে সে বলতে পারছে না, সঠিক শব্দটা বলতে পারছে না। তাহলে আমার লেখার জায়গাটি খুঁজে পাচ্ছি না, আসলে সে বলতে কী চেয়েছিল আমার খাতাটি খুঁজে পাচ্ছি না, তাহলে এটা হয়ে যাবে ভাষার অসঙ্গতি। 2 নম্বর কোয়েশ্চেন,
একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটাকে আমরা কি বলবো? তাহলে বলছে একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটি প্রকাশমূলক অসঙ্গতি, এটি গ্রহণমূলক অসঙ্গতি, একই সঙ্গে প্রকাশমূলক অসঙ্গতি এবং গ্রহণমূলক অসঙ্গতি, আর হচ্ছে ভাষার ভুল। তাহলে উত্তর বলতে পারছে না, যদি সে সেটাকে গ্রহণ করতে পারতো না তাহলে সেটা হয়ে যেত রিসেপটিভ, যেটা সে প্রকাশ করতে পারছে না সেটা হচ্ছে এক্সপ্রেসিভ। তাহলে এখানে বলতে পারছে না মানে প্রকাশমূলক, তাহলে এর সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা কিন্তু একটা প্রকাশমূলক অসঙ্গতি। পরের কোয়েশ্চেন, শিক্ষার্থীর গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা, গল্প বলতে বা লেখার ক্ষেত্রে অসুবিধা, তাহলে এখানে কী কী দেওয়া আছে? প্রকাশমূলক, গ্রহণমূলক, গ্রহণমূলক ও প্রকাশমূলক, এটা এক ধরনের অলসতা। তাহলে আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করলাম যে তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এর? প্রকাশমূলক অসঙ্গতি, কারণ সে গল্প বলতে বা লিখতে চাইছে অর্থাৎ প্রকাশ করতে চাইছে। বলছে এদের মধ্যে যেটি গ্রহণমূলক অসঙ্গতি সেটি হলো জটিল বাক্য বুঝতে না পারা, জটিল বাক্য লিখতে না পারা, জটিল ও সরলের পার্থক্য বুঝতে না পারা, এবং অপশন ডি কী বলছে? এগুলির কোনোটাই নয়। ঠিক আছে, তাহলে জটিল বাক্য লিখতে না পারা এটা কিন্তু হয়ে যাচ্ছে প্রকাশমূলক। বাকি দুটো তো আমার অপশানে যেটা দুটো দেওয়া আছে সেটা আমার কনসেপচুয়ালি আসছেই না। ঠিক আছে, তো জটিল বাক্য বুঝতে না পারা যেটা হচ্ছে বোঝার কথা বলছে, গ্রহণ করার কথা বলছে, তাহলে সেটাই আমার হয়ে যাবে সঠিক উত্তর। ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক, ঠিক আছে, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক নির্দিষ্ট সময় দেবেন, বেশি সময় দেবেন, অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার কথা বলবেন, অল্প সময়ের মধ্যে উত্তর না দিতে পারলে শিক্ষক উত্তর বলে দেবেন। তাহলে আমরা একটু আগেই পড়লাম, এটা ছিল দাগ দেওয়া ছিল আমার, তাহলে কী করবেন? বেশি সময় দেবেন। ভাষার যত রকম ভুল আছে তা হলো কত প্রকার? ভাষার ভুল একটু আগেই আমরা পড়লাম 4 প্রকার। ঠিক আছে, ভাষার ভুল আমরা পড়লাম 4 প্রকার। সেই 4 প্রকার ভুলগুলো কী কী আমরা যদি আরেকবার আলোচনা করি। ভাষার ভুল আমরা পড়েছিলাম। এক হচ্ছে যদি আমরা বলি যে শিক্ষার্থীর ভুল, তাহলে সেটা দু রকম হয়। একটা হচ্ছে জ্ঞানের কারণজনিত ভুল, আর একটা হচ্ছে মনোযোগ বা একাগ্রতা বা ক্লান্তির কারণজনিত ভুল। আর যদি আমরা বলি যে ভাষার ভুল কয় প্রকার, তাহলে সেটা 4 রকম হয়। একটা হচ্ছে লেক্সিক্যাল, যেটা হচ্ছে লেক্সিক্যালটা হচ্ছে শব্দ সংক্রান্ত ভুল, উচ্চারণগত যে ভুলটা সেটা আমরা উচ্চারণের ভুলটাকে আমরা বলি ফোনোলজিক্যাল, আর ব্যাকরণগত যে ভুল সেই ব্যাকরণগত ভুলকে আমরা বলি সিনট্যাকটিক এরর, আর একটা ছিল যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশনের জন্য, সেটা আমরা পড়েছিলাম যোগাযোগের ক্ষেত্রে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক। ঠিক, তো প্র্যাগম্যাটিক, তাহলে আমরা 4টে পড়েছিলাম। আমি মানে ইংলিশটা দিয়ে বেশি মনে রাখতে প্রেফার করব। ঠিক আছে, শব্দ সংক্রান্ত যেটা আমরা হচ্ছে লেক্সিক্যাল একটা, 2 নম্বর হচ্ছে ফোনোলজিক্যাল, 3 নম্বর হচ্ছে সিনট্যাকটিক, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে প্র্যাগম্যাটিক। এই 4টেই কিন্তু আমার কিন্তু ভাষার ভুল রয়েছে। কোনো শিক্ষার্থী প্রতিযোগিতার বদলে প্রতিযোগিতা গয়-দীর্ঘি লিখল, তাহলে এটি কী ধরনের ভুল? প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা লিখলো, একটু আগেই কিন্তু এটা আমি দেখালাম। তো এটা তাহলে কী ধরনের ভুল হবে? এটা হয়ে যাবে ব্যাকরণ সংক্রান্ত ভুল, তাই তো? প্রতিযোগিতা, তো কারণ কি আসছিল? ওটা প্রতিযোগিন থেকে আসছিল। ঠিক আছে, তার জন্য কি হয়ে যাবে? ওটা গয়-হস্যি হবে। বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক সবাইকে সমান গুরুত্ব দেবেন। যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন, যাদের ভাষাগত দক্ষতা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন। শিক্ষক নিজের মতো নিজের শেখানোর জন্য একদমই না, সবাইকে তিনি সমান গুরুত্ব দেবেন। ঠিক আছে, প্রথমেরটা সঠিক উত্তর, তাই সেগুলো বাকিগুলোকে আমি জাস্ট ওপর পড়ে গেলাম। আচ্ছা, পড়ে গেলাম বলা যাবে না, উড়ে গেলাম, কারণ শুনতেই পাওনি হয়তো তোমরা বাকি অপশানগুলো। যাই হোক, তো বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলতে কী বোঝায়? বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বলতে বোঝায় বৈচিত্র্যযুক্ত শিক্ষা, না বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী, না বৈচিত্র্যযুক্ত শিক্ষক, না বৈচিত্র্যযুক্ত পাঠ্যক্রম। তাহলে আমরা জানি যে বৈচিত্র্যযুক্ত যে শিক্ষার্থী তাদের জন্যই শ্রেণীকক্ষটা বৈচিত্র্যময় হয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী। সঠিক বাক্যটি হলো দারিদ্র্যবশত সে কাজটি করেছে, দারিদ্র্যবশত সে এই কাজটি করেছে, দারিদ্র্যবশত সে এই কাজটি করেছে, দারিদ্র আচ্ছা জফলা আছে একটা, দারিদ্র জফলা রয়েছে, দারিদ্র্যবশত সেই কাজটি করেছে। ঠিক আছে, 3 নম্বর দারিদ্রতাবশত সেই কাজটি করেছে, দারিদ্রতার কারণে সেই কাজটি করেছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? দারিদ্র্যবশত। আমরা প্রথমেই করলাম যে অপশন এ। পরের যে কোয়েশ্চেন সেটা আছে, আপনারা বসিয়া খাবেন,
বসিয়া খাবেন কোন ধরনের ভুল? ঠিক আছে, বসিয়া খাবেন, একটু আগে বলছিলাম যে সাধু ভাষা এবং চলিত ভাষা যেখানে এক করে দেওয়া হচ্ছে সেখানে আমরা এটা কেটে কী হওয়া উচিত? প্রথমত এটা কী হওয়া উচিত? এটা হওয়া উচিত আপনারা বসে খাবেন। ঠিক আছে, তো এই 11 যেটা আছে আপনারা বসিয়া খাবেন, সেটা কোন ধরনের ভুল? তাহলে এটা কিন্তু আমরা দেখব ভাষা রীতি সংক্রান্ত ভুল, তাই তো? চলিত ভাষা রীতি এবং যে সাধু ভাষা রীতি আছে সেখানে কিন্তু ভাষা রীতি সংক্রান্ত ভুল। আপনারা এটা সঠিক উত্তর হয়ে যাবে আপনারা বসে খাবেন, এটা ভাষা রীতি সংক্রান্ত ভুল। পরের, যেটি বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য নয় সেটি কি? ভিন্ন ভাষা ভিন্ন সম্প্রদায়যুক্ত শিক্ষার্থী একদমই থাকবে, এটা অবশ্যই বৈশিষ্ট্য। বালক শিক্ষার্থী বালিকা শিক্ষার্থী বৈশিষ্ট্য। ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী সেটাও বৈশিষ্ট্য। গরিব শিক্ষার্থী এবং ধনী শিক্ষার্থী এটা কিন্তু বৈশিষ্ট্য নয়, মানে এখানে কিন্তু ডিরেক্টলি গরিব বা ধনী এই বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য নয়, মানে এটা কিন্তু খুব একটা এফেক্ট করে না, রাইট? তো 12 তাহলে অপশান হয়ে যাবে অপশান ডি। তাই কি হবে? বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষ বৈশিষ্ট্য নয়, তাহলে বলছে ভিন্ন ভাষা ভিন্ন সম্প্রদায়যুক্ত, বিভিন্ন ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও তো শিক্ষার্থীরা আসে, তাহলে এক্ষেত্রে তো সঠিক হওয়া এটাও উচিত। তো বালক শিক্ষার্থী বালিকা শিক্ষার্থী তো অবশ্যই হবে। ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী, হ্যাঁ, ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী, বিষয়ে পারদর্শী, আচ্ছা আচ্ছা, না ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী কিন্তু এটা হবে না। ঠিক আছে, ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী কেন হবে না সেটাও বলছি। এটা হবে না, ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী হবে না, কারণ হচ্ছে আমরা যেটা পড়েছিলাম, আমি পড়তে ভুল করেছি, মানে বুঝতে ভুল করেছি। ভিন্ন ভিন্ন ভাষায় পারদর্শী শিক্ষার্থী হতে পারে, ঠিক আছে, ভাষায় পারদর্শী, কারণ আমরা ওখানে পড়ে এসেছিলাম যে ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিলে তারা কিন্তু এক একটা ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু মানে কী বলবো, সুপিরিয়র হতে পারে, কিন্তু তারা কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়ে পারদর্শী শিক্ষার্থী কিন্তু আমার শ্রেণীকক্ষে থাকবে না, কারণ তারা মানে প্রাথমিক শিক্ষার্থী, সেই সময় কিন্তু তাদের মধ্যে পারদর্শিতা সেই লেভেলের আসবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এটা। যেহেতু বিভিন্ন ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষার্থীরা আসে, তাই অপশন ডি কিন্তু হবে না এখানে। ঠিক আছে, 13 হচ্ছে ডিসলেক্সিয়া এক ধরনের কী রোগ? ডিসলেক্সিয়া হচ্ছে এক ধরনের মানসিক রোগ, শারীরিক রোগ, শিখন অক্ষমতা না মানসিক অক্ষমতা। ডিসলেক্সিয়া আমরা আগেও পড়েছি, এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। তো ডিসলেক্সিয়া হচ্ছে একটা শিখন অক্ষমতা। তো ডিসলেক্সিয়া আমরা দেখে নেব, ডিসলেক্সিয়া হচ্ছে একটা শিখন অক্ষমতা। দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, ঠিক আছে, এটা কীরকম? দীর্ঘ বাক্য ব্যবহার করতে না পারা, 14। তাহলে এটা কী প্রকাশমূলক বলছে, গ্রহণমূলক বলছে, একই সঙ্গে গ্রহণমূলক ও প্রকাশমূলক, এবং 4 নম্বর হচ্ছে ভাষার অলসতা। তাহলে এর সঠিক উত্তর কী হয়ে যাবে? প্রকাশমূলক। দীর্ঘ বাক্য ব্যবহার করতে পারছে না মানে প্রকাশ করতে পারছে না। 15 নম্বর কোয়েশ্চেন, যেসব শিক্ষার্থীর প্রকাশমূলক অসঙ্গতি আছে তারা বেশি কথা বলে না এবং অন্যের কথা ভালো বুঝতে পারে না। বেশি কথা বলে না কিন্তু তাদের যা বলা হয় তারা বুঝতে পারে, এটা কিন্তু বৈশিষ্ট্যতে ছিল। ঠিক আছে, বোধশক্তি দিয়ে কোনো গল্প বুঝতে পারে, তাই গল্প বলতেও পারে, কথা বলার সময় ভুল শব্দ ব্যবহার করে না। তাহলে সঠিক উত্তর আমার কী হয়ে যাবে? এটা আমার অপশানে ছিল, মানে বৈশিষ্ট্যতেও ছিল যেখানে পড়ানো হয়েছিল। তো অপশান মানে সঠিক উত্তর হয়ে যাবে বেশি কথা বলে না কিন্তু তাদের যা বলা হয় তারা কিন্তু বুঝতে পারে, প্রকাশমূলক অসঙ্গতি যাদের আছে। ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে শিক্ষক সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন, মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দেবেন, কোনো রকমভাবেই কোনো শিক্ষার্থীকে অস্পষ্ট নির্দেশ দেওয়া যাবে না, সব সময় অস্পষ্ট নির্দেশ দেবেন, দুটোই নেগেটিভ, তাই দুটোই প্রথমে বাদ চলে গেল। কেবলমাত্র লিখিত নির্দেশ দেবেন, এমন তো হতে পারে না শুধুমাত্র লিখেই দেবে, কোনো রকম কথা বলবে না শিক্ষক ক্লাসে। তো সঠিক উত্তর আমার সবসময় কোনটা হয়ে যাবে? সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন। শরৎচন্দ্র এটি একটি পদান্তর ঘটিত ভুল, নাকি সন্ধি ঘটিত ভুল, সমাজ ঘটিত ভুল, নাকি ভাষারীতি ঘটিত ভুল? তাহলে এটা আমরা একটু আগেই দেখলাম যে এই ধরনের ভুলগুলোকে আমরা কিন্তু বলছি সন্ধি ঘটিত ভুল। শরৎচন্দ্র সেটা কিন্তু আমরা সন্ধিতে ভাঙি, তাই এটা আমাদের সন্ধি ঘটিত ভুল। সঠিক বাক্যটি হলো সব ছেলেরা মাঠে খেলা করছে, সব ছেলে মাঠে খেলা করছে, এটাও পড়ালাম একটু আগেই। কয়েকটি ছেলেরা মাঠে খেলা করছে, প্রত্যেক ছেলেরা মাঠে খেলা করছে। তাহলে 18 অপশন 18 মানে অপশন 18 কী হয়ে যাবে? অপশন বি। তাহলে সব ছেলেরা হয় না, সব ছেলে হয়, ঠিক আছে, সব ছেলে মাঠে খেলা করছে। তাহলে এইটাই ছিল এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার কিন্তু শেষ কোয়েশ্চেন, অর্থাৎ আমরা
এই বৈচিত্র্যযুক্ত যে ক্লাসরুমটা আমরা পড়লাম, সেই বৈচিত্র্যযুক্ত ক্লাসরুমের আমরা কিন্তু এমসিকিউগুলো কমপ্লিট করে নিলাম। এরপর কিন্তু আমরা চলে আসবো পরবর্তী যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ভাষা দক্ষতা। তো পরবর্তী চ্যাপ্টার হলো ভাষা দক্ষতা। ভাষা দক্ষতা, এখানে আমরা 4 প্রকার দক্ষতার কথা আমরা বারবার বলছি। সেটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং আর হচ্ছে রাইটিং, অর্থাৎ LSRW বলে এটাকে আমরা মনে রাখবো। ঠিক আছে, তো প্রথমেই দেখি লিসেনিং অর্থাৎ শ্রবণ। শ্রবণ কাকে বলে? ঠিক আছে, এবার বলছে সহজ কথায় ভাষাকে কান দিয়ে গ্রহণ করা, দ্যাট ইজ কল্ড লিসেনিং। ঠিক আছে, এবার বলছে যে শ্রবণ প্রক্রিয়ার প্রথমে বক্তব্যের ধ্বনিসমূহকে চিহ্নিত করা হয় এবং পরে সেই ধ্বনিসমূহকে শব্দ ও বাক্যে পরিণত করা হয়। মানে আমাদের মগজ যেটা করে অ্যাকচুয়ালি, প্রথমে সেটা একটা কিছু ধ্বনিকে চিহ্নিত করে এবং সেই ধ্বনি চিহ্নিতকরণ করার পর সেগুলো সেই ধ্বনিসমূহকে শব্দ এবং বাক্যে রূপান্তর করে। বলছে আরও একটা মজার বিষয় হলো যে এই যে শ্রবণ প্রক্রিয়ায় যখন কোনো ধ্বনি গ্রহণ করা হয় তখন সেই ধ্বনিগুলি আলাদা আলাদাভাবে অর্থাৎ ইন্ডিভিজুয়াল সাউন্ড গ্রহণ করা হয় এবং মস্তিষ্কের সাহায্যে সেই ধ্বনিসমূহকে অর্থপূর্ণ বার্তায় পরিণত করা হয়। তাহলে প্রথমে মানে আমাদের মগজটা একটা ধ্বনিকে ক্যাচ করে, তারপর সেই ধ্বনি থেকে আমরা আস্তে আস্তে সেই আমাদের মগজ সেটাকে শব্দ এবং বাক্যে রূপান্তর করে এবং একটা টোটাল অর্থপূর্ণ বার্তা বা মেসেজে সেটাকে পরিণত করে। তো আমরা জানি শ্রবণ হচ্ছে গ্রহণমূলক দক্ষতা বা হচ্ছে ওটাকে আমরা বলি রিসেপটিভ। তো তো এখানে বলছে যে যেখানে আমরা আন্ডারলাইন করাচ্ছি শুধু সেটুকুই পড়বো, ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হয়। শ্রবণের দক্ষতা কেবল অন্য মানুষের কথা শুনতেই সাহায্য করে না, শ্রবণ মানুষকে পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে। শ্রবণ মানুষকে সঠিক উচ্চারণও শেখায়। তো শ্রবণ তাহলে কি কি করে? শ্রবণ ভালো বক্তা হতে গেলে আগে প্রথমে ভালো শ্রোতা হতে হয়। একটা কথা আছে, টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শ্রবণ। এবার শ্রবণের শুধুমাত্র কি করে, শ্রবণ যদি ঠিকঠাকভাবে কেউ করে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যে সে কথা মানে শুধু সে শুনতে সাহায্য করে এমনটা না, সে কিন্তু সঠিক বক্তা হতে পারে বা তাকে সঠিক বলতেও সাহায্য করে। ঠিক আছে, পরে বলছে বিদ্যালয় স্তরে শ্রবণ অসুবিধার কতগুলি কারণ। এবার শ্রবণ অসুবিধার কি কি কারণ আমাদেরকে বলছে বিদ্যালয়ের শ্রবণের প্রতি তেমন দৃষ্টি দেওয়া হয় না, সুযোগের অভাব অর্থাৎ বিদ্যালয়ের শ্রবণ দক্ষতার বৃদ্ধির পর্যাপ্ত সুযোগ নেই। এই জন্য আমরা কি কি ইউজ করতে পারি, লাইক টেপ রেকর্ডার, কম্পিউটার, ক্যাসেট ইত্যাদি আমরা কিন্তু ব্যবহার করতে পারি এগুলো। শ্রবণের সময় প্রতিটি শব্দ বুঝতে না পারলে ব্যর্থতার অনুভব হয় এবং চিন্তা এবং চাপ বাড়ায়। শ্রবণের সময় সমস্ত তথ্য স্মৃতিতে ধরে রাখতে অসুবিধা হয়। দীর্ঘ সময় ধরে শুনলে ক্লান্তি আসে। এই সমস্ত অসুবিধাগুলো আমরা ফেস করি, তার জন্য আমরা কি করণীয় আমাদের? ঠিক আছে, বলছে কেবল শ্রবণের জন্যই শ্রবণ নয়, শ্রবণকে উপভোগ করার জন্য শ্রবণ করতে হবে। যেমন আমরা কোনো গল্প শুনি, আমরা এই জেনারেশনের ছেলেরা হয়তো অনেকে সানডে সাসপেন্স শুনি। তো সানডে সাসপেন্স কি আমরা শুধু শোনার জন্য শুনি না, আমরা সেই গল্পটাকে উপভোগ করার জন্য শুনি, সেই গল্পটার উপর আমরা কিন্তু মনোযোগ দিই। তো সেইটাই বলছে যখন আমরা কিছু শুনছি তখন কিন্তু শুধুমাত্র শোনার জন্যই শ্রবণ নয়, সেই যে জিনিসটাকে উপভোগ করতে হবে। শ্রবণের সময় প্রধান ধারণার প্রতি বেশি করে মনোনিবেশ করতে হবে। বক্তব্যের নির্দিষ্ট তথ্য শ্রবণ করতে হবে। বক্তব্য বিষয়ে যে প্রধান অর্থ তা কিন্তু খুঁজে বের করতে হবে। কিছু পরামর্শ, মানসিক দিক থেকে অন্যের কাছে নিজেকে সমর্পণ করতে হবে, মানে বক্তার কাছে। ঠিক আছে, মানে নিজেকে সমর্পণ বলতে যখন সে কোনো বক্তা বক্তব্য রাখছেন কিন্তু মনটাকে বা হচ্ছে তার আমার যে সেই সময় যে আমার যে মনটা রয়েছে সেই মনটা কিন্তু একদম সেই বক্তার কাছেই সমর্পণ করে দিতে হবে। কথা বলা বা কথনের চাইতে শ্রবণের জন্য বেশি সময় দিতে হবে। সেই জন্য কথাই বলে যে জ্ঞানী ব্যক্তিরা কিন্তু কথা বলে কম, তারা শোনে অনেক বেশি। সচেতনভাবে রেডিও, টেলিভিশন ইত্যাদির প্রকাশিত খবর মানে প্রকাশিত বক্তব্য শ্রবণ করতে হবে। শ্রবণের সময় বিষয়কে মূল্য দিতে হবে, বক্তৃতার ধরনকে নয়। অর্থাৎ কি বলা হলো সেটাই আসল, কিভাবে বলা হলো সেটা নয়। ঠিক আছে, শ্রবণে কারণ এখানে অনেক মানে কি বলবো, বলার যে রীতি তার অনেক ডিফারেন্সিয়েট হতো, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন টান থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যেটা হচ্ছে বক্তৃতার ধরনকে আমরা কিন্তু গুরুত্ব দেব না, যেটা গুরুত্ব দেবো সেটা হচ্ছে বিষয়কে। শ্রবণের সময় চোখ রেখে শ্রবণ করতে হবে।
শ্রবণের সময় আবেগকে উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে। শ্রবণের সময় নতুন তথ্য গ্রহণ করার অভ্যাস করতে হবে। শ্রবণের সময় শারীরিক দিক থেকে হালকা থাকতে হবে। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে কথন। কথন হচ্ছে কি, আমরা জানি স্পিকিং হচ্ছে প্রকাশমূলক বা এক্সপ্রেসিভ, ঠিক আছে। তো এখানে শ্রবণ, কথন, পঠন এবং লিখন এই চারটির মধ্যে কেবল কথনকেই অন্য তিনটির থেকে আলাদা করা যায়। কেন? কারণ কথন বাদ দিলে অন্য তিনটে যে কেউ একা একা অভ্যাস করতে পারে। কথা যখন আমরা বলি তখন একটি ব্যক্তির সাথে আরেকটি ব্যক্তির কথা হয়, কিন্তু শোনা, লেখা এবং কিছু পাঠ করা এর ক্ষেত্রে কিন্তু আমরা বাকি যে কাজগুলো সেগুলো একা একাই করতে পারি। মানে একা রেডিও শোনা যায়, ঠিক আছে, একা একা বই পড়া যায়, একা চিঠি লেখা যায়, কিন্তু একা একা কথা বলা যায় না। 4 প্রকার দক্ষতার মধ্যে কথনকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। এবার বলছে যে মানে নিচে কথা বলার অভ্যাসের কথা বলা হচ্ছে। তো কথা বলার অভ্যাস করার দুটো স্থানের কথা এখানে বলছি। এক হচ্ছে বিদ্যালয়, ঠিক আছে, এবং কথাবার্তা চালানোর সঙ্গ। সেগুলো কোথায় কোথায় আমরা একটু দেখব। তো সচেতনভাবে কথা বলার অভ্যাসের জন্য বিদ্যালয়কে বেছে নেওয়া উচিত। মাতৃভাষার ক্ষেত্রে কথা বলা বা কথনের অভ্যাসের প্রয়োজন আছে কি? নিশ্চয়ই প্রয়োজন আছে। সুন্দর ও সঠিকভাবে কথা বলার জন্য মাতৃভাষাতেও কথা বলার অভ্যাস বা অনুশীলন করতে হয়। বিদ্যালয়ে যে কোনো শিক্ষকের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা হলো কথনের একটা ভালো অভ্যাস। কথাবার্তা চালানোর সংঘ বলছে বাংলা ভাষা চর্চার জন্য এই ধরনের সংঘ প্রতিষ্ঠা করা যেতে পারে, যেখানে কি হবে, পারস্পরিক আলাপচারিতার মাধ্যমে কথনের দক্ষতা বাড়ানো যাবে। কথা বলার সময় কি আমরা কথা বলার সময় খেয়াল রাখবো সেটা হচ্ছে কথা বলার সময় ভয় পেলে চলবে না। এমনকি কথা বলতে বলতে ভুল হলেও নয়। ভুল ছাড়া কোনো কিছু শেখা সম্ভব নয়। ভুল না করে সাফল্য পেয়েছে এমন উদাহরণ পৃথিবীতে নেই। যখন আমি জানবো আমি ভুল করেছি, তখন আমি জানবো যে আমার অগ্রগতি হচ্ছে, ঠিক আছে। তো এটাই সত্যি, যেটা হচ্ছে যে আমরা যখন কোনো ভুল করি তখনই কিন্তু আমরা জানি যে আমাদের অগ্রগতি বা প্রোগ্রেস হচ্ছে। কথন দক্ষতা যেভাবে উন্নত করা যায়, কথন দক্ষতা যেমন হচ্ছে আমি বললাম প্রকাশমূলক দক্ষতা, কথন এবং লিখন। এই দক্ষতা কথা বা বক্তৃতার মধ্যে দিয়ে প্রকাশ পায়। কথন দক্ষতা বৃদ্ধির মূল উপায়গুলি কি কি যদি আমরা দেখি তাহলে দেখব, চিন্তাকে সংগঠিত করা। সমগ্র বক্তব্য বিষয়টির একটি ছবি মনের মধ্যে এঁকে নিতে হবে। বক্তৃতার সময় কোনটির পরে কোনটি আসবে তা এই ছবিই বলে দেবে। বক্তৃতা শুরুর আগেই ভাবনা এবং পরিকল্পনা অনেক বেশি আত্মবিশ্বাস বাড়ায়। বক্তব্য বিষয়কে কতগুলো পয়েন্টে ভাগ করে নিতে হবে। বক্তৃতার সময় পয়েন্টগুলোকে কেবল বিস্তারিত করতে হবে। কোনো পয়েন্টকে প্রতিষ্ঠা করার জন্য তথ্য প্রমাণ উদাহরণ দিতে হবে। চোখে চোখ রেখে কথা বলা বা বক্তৃতা করা। চোখে চোখ রেখে কথা বলা অর্থাৎ আই কন্ট্যাক্ট ভালো বক্তার গুণ। যদি অনেক মানুষের সামনে বক্তৃতা দিতে হয় তবে সবার দিকেই সমান দৃষ্টি দিতে হবে। অঙ্গভঙ্গি বক্তৃতার একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই অঙ্গভঙ্গি কখনোই যেন বক্তৃতাকে ছাড়িয়ে না যায়। ধীরে ধীরে বক্তৃতা করা অর্থাৎ বক্তৃতা করতে হবে ধীরে ধীরে। ধীরে ধীরে বক্তৃতা করলে বা কথা বললে বিষয়বস্তুকে অনেক সহজে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া যায়। বক্তৃতার সময় যে সমস্ত শব্দ ব্যবহার করা হবে সেই সমস্ত শব্দ সম্পর্কে বক্তার যেন স্পষ্ট ধারণা থাকে। উপযুক্ত স্বরে কথা বলা। উপযুক্ত স্বরে বা সঠিক তীব্রতায় কথা বলতে হবে। অনেক বেশি মানুষের সামনে কথা বলার সময় একটু বেশি জোরে কথা বলার প্রয়োজন হয়, তবে গলায় যেন আবেগ থাকে। একঘেয়ে কথা বলা বক্তার কিন্তু ভালো গুণ নয়। অভ্যাসই মাত্র পথ। অভ্যাস যে কোনো বিষয়েরই দক্ষতা বাড়ায়। কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ ভালো কথা বলার অভ্যাসের জন্য আয়না অন্যতম একটি সহায়ক উপাদান। যেমন অভিনেতারাও কিন্তু দেখা যায় যে আয়নার সামনে কিন্তু প্রথম তারা নিজের যে পার্ট সেটাকে উপস্থাপন করে। তো এটা কিন্তু আয়না হচ্ছে খুব ভালো একটা উপকরণ কথা বলার অভ্যাসের জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস করলে নিজের দোষ ত্রুটিগুলি সহজেই ধরা পড়ে বা চোখে পড়ে। ভালো শ্রোতা হওয়া, ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হওয়া প্রয়োজন। কখনো কখনো শ্রবণ কথনের চাইতেও গুরুত্বপূর্ণ, মানে শ্রবণ কথনের চাইতেও গুরুত্বপূর্ণ। নিজের কথন দক্ষতা বাড়াতে হলে অন্যরা কি বলছেন, কিভাবে বলছেন তা শুনতে হবে। প্রচুর পড়ার অভ্যাস করা, নিয়মিতভাবে বই, পত্রিকা এবং সংবাদপত্র পড়ার অভ্যাস করতে হবে। এর ফলে যেমন জ্ঞান অর্জিত হবে তেমনই শব্দভাণ্ডারও সমৃদ্ধি লাভ করবে। মনে রাখতে হবে ভাবের বা অনুভূতির প্রতীক হলো শব্দ। একজন বক্তা যত বেশি শব্দ জানবে তার বক্তৃতাও তত সাবলীল হবে। অনুকরণ থেকে বিরত থাকা। কখনো কোনো কথা বা বক্তৃতার অনুকরণ করা উচিত হবে না। কথা বলা বা বক্তৃতায় নিজস্ব রীতি প্রতিষ্ঠা করতে হবে। অনুকরণের বদলে নিজের বক্তব্য লেখার অভ্যাস করা যেতে পারে।
শ্রেণীকক্ষে শিক্ষকের করণীয় কাজ কি? শ্রেণীকক্ষে কথন কার্যাবলীর সময় শিক্ষক নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন। দুজনের মধ্যে অথবা কয়েকজনের দল গঠন করে তিনি এই কথা কার্যাবলী পরিচালনা করবেন। কার্যাবলীটি সহজ সরল হবে। শিক্ষকের নির্দেশ যেন পরিষ্কার এবং স্বচ্ছ হয়। সব জায়গাতেই এখানে একটা কোয়েশ্চেনে ছিল আগের চ্যাপ্টারে, শিক্ষকের নির্দেশ কিন্তু সবসময় পরিষ্কার এবং স্বচ্ছ হবে, এর উপর কোয়েশ্চেন থাকে ওয়ান লাইনারে। কথন কার্যাবলীর পাঠটি যেন ক্লান্তিকর না হয় এই বিষয়ে শিক্ষক সচেতন থাকবেন। শিক্ষার্থীরা যখন এই কার্যাবলীর মধ্যে থাকবে তখন তাদের কথন ও শ্রবণের মধ্যে যেন একটা সময়গত ভারসাম্য থাকে, সেদিকে শিক্ষক নজর রাখবেন। শিক্ষার্থীদের কথন দক্ষতা বৃদ্ধির জন্য একজন শিক্ষক কী করতে পারেন, কিভাবে সাহায্য করতে পারেন, সেই বিষয়ে শিক্ষকের নিজের কাছে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। পঠন গ্রহণমূলক হতে পারে এবং সৃজনমূলক। ঠিক আছে, এখানে কি বলছে, এখানে গ্রহণমূলক এবং সৃজনমূলক দুটোই হতে পারে। তবে পঠন কিন্তু আমরা যদি দেখি তাহলে লিসেনিং, LSRWর মধ্যে লিসেনিং অ্যান্ড রিডিং, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল গ্রহণমূলক দক্ষতা। পঠন হলো একগুচ্ছ লিখিত প্রতীকের দিকে দৃষ্টি দেওয়া, তা থেকে অর্থ খুঁজে নেওয়া। লিখিত প্রতীক মানে আমাদের যে মস্তিষ্ক, আমাদের চোখ, সেগুলো কতগুলো লিখিত প্রতীককে আমরা গ্রহণ করি এবং মস্তিষ্কের সাহায্যে সেগুলিকে শব্দ ও বাক্যে পরিবর্তন করি। পঠন দুই প্রকার, খুব ইম্পর্টেন্ট। পঠনের দুটো প্রকার, একটা হচ্ছে সরব পাঠ, একটা হচ্ছে নীরব পাঠ। ঠিক আছে, কোয়েশ্চেন আসে এখান থেকে। তো পঠন হলো এক প্রকার গ্রহণমূলক, এখানে রিসিপটিভের কথা বলা হচ্ছে, যেটা আমি বলছিলাম। তো এটাকে আমরা রিসিপটিভ দক্ষতা হিসেবেই ধরবো। পঠন এমনই এক জটিল প্রক্রিয়া যার মধ্যে কথনের দক্ষতা লুকিয়ে থাকে। পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা। ঠিক আছে, এই জন্য আমি এখানে বললাম যে এটা হচ্ছে গ্রহণমূলক এবং সৃজনমূলক দুটোই আমরা কিন্তু এখানে বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু একটা প্রোডাক্টিভ স্কিলও। পঠন হলো এক ধরনের সৃজনমূলক দক্ষতা, আমরা তথ্য গ্রহণ করি এবং প্রেরণ করি। তাহলে একাধারে পঠন হচ্ছে গ্রহণমূলক দক্ষতা প্লাস হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সৃজনমূলক দক্ষতা। ঠিক আছে, তো পঠন দক্ষতার দুটি দিক আছে। পাঠ করার দক্ষতা আসলে একটা শৈল্পিক ব্যাপার, যাকে বলা হয় বাচিক শিল্প। বাচিক শিল্পী অনেকে আছেন, যেমন অনেকেই আছেন, ঠিক আছে, যারা খুব সুন্দর কথা বলেন এবং বিভিন্ন তর্ক বিতর্ক সভায় অংশগ্রহণ করেন, যেমন চন্দিল ভট্টাচার্য হোসেন, অসাধারণ তার বাকপটুতা, তিনি একজন বাচিক শিল্পী। তো এই আগ্রহ অভ্যাস, এই দুইয়ের মেলবন্ধনে পাঠ করার দক্ষতা বৃদ্ধি কিন্তু সম্ভব। তো বৃদ্ধির জন্য জনপ্রিয় এই যে এটা বৃদ্ধি মানে তো এটা যদি আমরা দেখি যে পাঠ্য বিষয়কে বোধশক্তি দিয়ে হৃদয়ঙ্গম করার দক্ষতা বৃদ্ধির জন্য জনপ্রিয় যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলে SSR পদ্ধতি। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট SSR পদ্ধতি পঠনের ক্ষেত্রে। SSR পদ্ধতিটা কি? সেটা হচ্ছে স্কিমিং, S ফর স্কিমিং, R ফর রিডিং, আর ফর রিভিউইং। ঠিক আছে, রিভিউইং, রিডিং, স্কিমিং। তাহলে প্রথম পরপর মনে রাখবো, স্কিমিং, রিডিং আর রিভিউইং। স্কিমিং কাকে বলে? স্কিমিং দ্য মেটেরিয়াল প্রায়ার টু রিডিং, এটা হচ্ছে প্রথম ধাপ। অর্থাৎ ভাষা বা উপর কোনো একটা জিনিসকে পাঠ করা হলো। ঠিক আছে, কোনো একটা অনুচ্ছেদ, সেটাকে ভাষা বা উপর পাঠ করা হলো, তাকে আমরা বলছি স্কিমিং। 2 নম্বরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে রিডিং। রিডিং কি? রিডিং হচ্ছে রচনার প্রথম অনুচ্ছেদটি সম্পূর্ণ পাঠ করতে হবে। এখান থেকেই প্রধান ধারণা অর্থাৎ মেন আইডিয়াটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, মেন আইডিয়াটা এখানেই কিন্তু রয়েছে। তো এখান থেকে মেন আইডিয়াটা খুঁজে বার করার চেষ্টা করতে হবে। রচনাটির উদ্দেশ্য বোঝার চেষ্টা করতে হবে, অর্থাৎ রচনাটির দৃঢ় মত প্রতিষ্ঠা নাকি বিশ্লেষণমূলক। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু স্কিমিংয়ের পার্টেই যাচ্ছি। ঠিক আছে, রিডিংটা আমরা পরে আসছি। তো স্কিমিংয়ের পার্টে আমরা প্রথমত জানলাম যে স্কিমিং হচ্ছে ভাষা বা উপর পাঠ করা। এক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে হচ্ছে রচনাটার প্রথম যে অনুচ্ছেদ সেটাকে কিন্তু সম্পূর্ণ পাঠ করতে হবে এবং মেন যে আইডিয়া সেটাকে খুঁজে বার করতে হবে। এই রচনাটি কি দৃঢ়মত প্রতিষ্ঠামূলক নাকি বিশ্লেষণমূলক নাকি কার্যকারণ সম্পর্কমূলক নাকি সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক, তা বোঝার চেষ্টা করতে হবে। অপরিচিত শব্দাবলীকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে হবে। প্রতিটি অধ্যায়ের প্রথম এবং শেষ লাইনটি ভালো করে পড়তে হবে। কোনো বিষয় যদি গুলিয়ে যায় বা এলোমেলো মনে হয়, তবে একটু থেমে ভালো করে চিন্তা করতে হবে কেন গুলিয়ে যাচ্ছে, তা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় ধাপ যদি আমরা দেখি, দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে রিডিং। তো সেখানে আমরা দেখব টু রিড মেটেরিয়ালস থ্রুলি ইনস্টেড অফ স্কিমিং মানে আগে করেছিলাম ভাষা পাঠ, সেটা না করে আমরা কিন্তু এবার থ্রু আউট রিডিং পড়বো, সেটাকে আমরা বলছি রিডিং। ঠিক আছে, কোনো কিছু বাদ না দিয়ে পাঠ্য বিষয়ে সম্পূর্ণভাবে পাঠ করা।
এখানে কি করতে হয়, রচনাটির কেন্দ্রীয় ধারণা অর্থাৎ সেন্ট্রাল আইডিয়া এবং প্রতিটি অধ্যায়ের মূল ধারণা বোঝার চেষ্টা করতে হবে। সেই বাক্য বা বাক্যগুলির নিচে দাগ দিতে হবে। বাক্যগুলি রচনাটির কেন্দ্রীয় ধারণা বা অধ্যায়গুলির মূল ধারণার পরিচয় বহন করে। তাহলে যেটা আমরা পড়ছি সেই পড়ার পরে সেই যে কী বলবো কনটেক্সটার যে মেন কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে খুঁজে বার করতে হবে। অপরিচিত শব্দাবলীর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। অপরিচিত শব্দটি যে বাক্যের মধ্যে অবস্থান করছে সেই বাক্যের অন্যান্য শব্দ এবং বাক্যটির প্রয়োগের উপর ভিত্তি করে সেই অপরিচিত শব্দটির অর্থ আন্দাজ করতে হবে। অর্থাৎ এমন কোনো একটা অপরিচিত শব্দ যদি বাক্যের মধ্যে পাওয়া যায়, তাহলে বাক্যের বাকি শব্দগুলি পড়ে সেই বাক্যের সেন্স অনুযায়ী সেই ওয়ার্ডটি কী হবে সেটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। তৃতীয় ধাপ যেটাকে আমরা বলছিলাম রিভিউইং, SRR, লাস্ট হচ্ছে আর ফর রিভিউইং দ্য মেটেরিয়াল ফর কম্প্রিহেনশন, অর্থাৎ পাঠ্য বিষয়কে হৃদয়ঙ্গম করার জন্য সমগ্র রচনাটিকে পুনর্বিচার করে দেখা। সেটা কি? সেটা হচ্ছে রচনাটির কেন্দ্রীয় ধারণা সম্পর্কে নিশ্চিত হতে হবে। কেন্দ্রীয় ধারণাকে প্রতিষ্ঠা করার জন্য অন্য কোন কোন বিষয় উপস্থাপন করা হয়েছে সেগুলির সম্পর্কে নিশ্চিত হতে হবে। সাহায্যকারী ধারণাগুলি অর্থাৎ সাপোর্টিং আইডিয়াসগুলো কীভাবে প্রধান বা কেন্দ্রীয় ধারণাকে তুলে ধরেছে তা বুঝতে হবে। দ্বিতীয় ধাপে সম্পূর্ণভাবে পাঠ করার সময় মনে যদি কোনো প্রশ্ন জাগে, অর্থাৎ রিডিংয়ের সময় যদি মনে কোনো প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। এটাই কিন্তু ছিল পঠন। তাহলে পঠনের ক্ষেত্রে আমরা কথনের ক্ষেত্রে আমরা দুটো কথন পড়লাম। তো কথনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস আমরা দেখলাম, এখানে পঠনই বলবো। পঠনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে সরব পাঠ আর একটা হচ্ছে নীরব পাঠ। ঠিক আছে, যেটা জোরে জোরে পড়া হয় এবং নীরব পাঠটা হচ্ছে নিজের মনে মনে পড়া হয়। সরব পাঠ কী হয় এখানে একটুখানি আলোচনা করে দিই, যেটা এখানে নেই। সরব পাঠ এবং নীরব পাঠের মধ্যে সরব পাঠ হচ্ছে উচ্চারণ করে গলায় সাউন্ড করে প্রনাউন্স করে পড়ানো হয় এবং নীরব পাঠে প্রনাউন্স করা হয় না। তো এই প্রনাউন্সিয়েশন করা হয় না যেখানে নীরব পাঠ, এখানে আমাদের কি কি সুবিধা অসুবিধা আছে এটা একটু আলোচনা করা যাক। সরব পাঠের ক্ষেত্রে সেটা অনেক পরিশ্রমকর এবং ক্লান্তিকর। ঠিক আছে, নীরব পাঠের ক্ষেত্রে সেই পরিশ্রম বা ক্লান্তি হয় না। কিন্তু সরব পাঠের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সরব পাঠের ক্ষেত্রে যদি আমরা দেখি সরব পাঠে মনে রাখার ক্ষেত্রে বা কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমরা দেখি সরব পাঠ অনেকটা বেটার। কিন্তু মনে রাখার ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে মনে রাখার ক্ষেত্রে আমরা দেখি যে নীরব পাঠে কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হয়। তো এরপর আমরা এই যে পঠনকে আরও তিনটি পদ্ধতিতে পড়তে পারি, সেই জিনিসটা কিন্তু তুলে ধরা হলো। একটা হচ্ছে স্কিমিং, একটা রিডিং, একটা রিভিউইং। স্কিমিংয়ে আমরা ভাষা পাঠ করি, রিডিংয়ের সময় সেটাকে থ্রু আউট রিডিং পড়ি এবং রিভিউইংয়ে গিয়ে সেই যেটা আমরা পড়েছিলাম তার বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দিতে পারি। ঠিক আছে, এছাড়াও যদি আমরা এখানকার সাপোর্টিং আইডিয়াগুলো আমরা খুঁজে বার করি, ঠিক আছে, এইগুলো সমস্ত বিশ্লেষণ কিন্তু আমরা করতে পারি। এবং আমরা লাস্টে পড়বো LSRW, অর্থাৎ ডাব্লু এখানে রাইটিং, যেটা হচ্ছে সৃজনমূলক। ঠিক আছে, একজনের চিন্তা লিখিত প্রতীকের মাধ্যমে বাইরে আসে, কারণ শিক্ষার্থী সবার শেষে এই দক্ষতা অর্জন করে। এই জন্য LSRWতে ডাব্লুটা কিন্তু সবার শেষে আছে। লিখন দক্ষতা এক প্রকার সৃজনমূলক দক্ষতা, এটি শ্রবণ এবং কথনের মতো স্বাভাবিক দক্ষতা নয়। ঠিক আছে, তো এই যে লিখন দক্ষতা, এটাকে অর্জন করতে গেলে তিনটি উপাদানের কথা মাথায় রাখতে হয়, যেটাকে আমরা বলি SSC। ওখানে আমরা পড়েছিলাম SSR, আর এটাকে হচ্ছে বলবো SSC, যেটা হচ্ছে স্ট্রাকচার, স্টাইল আর হচ্ছে কন্টেন্ট। এই সামগ্রিকভাবে লেখার দক্ষতা অর্জন করতে গেলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে স্ট্রাকচার, স্টাইল এবং কন্টেন্ট, অর্থাৎ গঠন, রচনা রীতি এবং বিষয়বস্তু। তাহলে এই আলোচনার শেষে জর্জ অরওয়েলের রাইটিং রুলসের কথা বলা প্রয়োজন। বলছে তো এখানে বলছে নেভার ইউজ লং ওয়ার্ড হোয়ার এ শর্ট ওয়ান উইল ডু, এমন কোনো বড় ওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, এমন কোনো বড় ওয়ার্ড ব্যবহার করা উচিত নয় যেখানে সেই কথাটা একটা ছোট ওয়ার্ডে সেই কাজটা সারা যায়। ঠিক আছে, এটা কে বলছেন? জর্জ অরওয়েলের কথাটা কিন্তু আমরা রুলসগুলো আমরা মনে করছি। দ্বিতীয়ত তিনি বলছে ইফ ইট ইজ পসিবল টু কাট এ ওয়ার্ড আউট, অলওয়েজ কাট ইট আউট। যদি কোনো মনে হয় যে এই শব্দটাকে কেটে ফেলে কোনো লেখার সেন্সের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তাহলে আমরা সেই রকম কোনো ওয়ার্ড সেই সেন্টেন্সে ঢোকাবো না।
3 নম্বর হচ্ছে নেভার ইউজ দ্য প্যাসিভ ভয়েস, কখনো আমরা কর্মবাচ্যে কথা বলবো না। আমরা এরকম বলবো না বোনস আর লাইকড বাই ডগস, আমরা বলবো ডগ লাইকস বোনস, ঠিক আছে, ডগ মানে এখানে ডগস আর কি, ডগস লাইক বোনস। তো এখানে আমরা বলছি যে বোনস আর লাইকড বাই ডগস, এটা হচ্ছে কর্মবাচ্য, অর্থাৎ মানে হাড় পছন্দ করা হয় কুকুরের দ্বারা, এরকম না বলে আমরা বলবো কুকুররা হাড় পছন্দ করে, ঠিক আছে। তাহলে কর্তৃবাচ্য যেখানে ব্যবহার করা সম্ভব সেখানে আমরা কখনোই কিন্তু কর্মবাচ্য ব্যবহার করব না। নেভার ইউজ জার্গন, নেভার ইউজ জার্গন ইফ ইউ ক্যান থিঙ্ক অফ অ্যান এভরিডে ইকুইভ্যালেন্ট, বলছি এমন কোনো জার্গন শব্দ ইউজ করব না, কোনো মানে অজানা শব্দ বা কঠিন শব্দ আমরা ব্যবহার করব না যেখানে আমরা এভরিডে ইকুইভ্যালেন্ট শব্দ আমাদের কাছে, উপযোগী শব্দ আমাদের কাছে, সহজ উপযোগী শব্দ আমাদের কাছে থাকছে, ঠিক আছে। পৃথিবীর যে কোনো ভাষার মূল উদ্দেশ্য হলো ভাবের আদান প্রদান, অর্থাৎ ইন্টারাকশন, কমিউনিকেশন, ঠিক আছে, যোগাযোগ স্থাপন। কোনো একজনের চিন্তা বা থট এবং তথ্য ইনফরমেশন অন্য কোনো একজনের মধ্যে প্রবেশ করানো, মনে রাখতে হবে এটাই কিন্তু ভাষার মূল উদ্দেশ্য। তাহলে বলছে আমি তোমার সঙ্গে কথা বলছি, এটা যেমন একটা আউটপুট, এক্ষেত্রে আমার চিন্তা আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, আউট মানে গো আউট হচ্ছে, তাহলে এটা আউটপুট, ঠিক আছে। আমি তোমার সঙ্গে কথা বলছি, আবার তুমি আমার কথা শুনছো, দ্যাট ইজ ইনপুট, এক্ষেত্রে আমার চিন্তা তোমার মাথায় ঢুকে যাচ্ছে, এটা গো ইন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ইনপুট। এবার তুমি আমাকে চিঠি লিখছো, সেটা যেমন একটা আউটপুট, ঠিক আছে, তেমনি আমি তোমার লেখা চিঠিটা পড়ছি, দ্যাট ইজ ইনপুট, ঠিক আছে। এইভাবে কিন্তু এটা কাজ করে, ঠিক আছে। এখানে এই ছবিটা এরকমই দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রিটেন কমিউনিকেশনে, ঠিক আছে, রিটেন কমিউনিকেশনে কী কী রয়েছে, স্পোকেন কমিউনিকেশনে কী কী রয়েছে। তো স্পোকেন কমিউনিকেশন আমরা দেখছি যে ইনপুট হচ্ছে শ্রবণ, ঠিক আছে, আউটপুট হচ্ছে কথন, আমরা বলছি যখন সেটা হচ্ছে কথন। আর রাইটিংয়ের ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে যখন আমরা কিছু পড়ছি সেটা হচ্ছে আমাদের ইনপুট, কিন্তু যখন আমরা কিছু লিখছি সেটা হয়ে যাচ্ছে আমাদের আউটপুট। তো এরপরে আমরা চলে আসব ভাষার এই 4 প্রকার দক্ষতাকে 2 ভাগে আবার ভাগ করা যাচ্ছে, যেটাকে আমরা বলছি আউটপুট আর ইনপুট। আউটপুট আমরা কখন বলবো, আউটপুট হচ্ছে কথন আর হচ্ছে লিখন, আর ইনপুট হচ্ছে যেটা আমরা রিসিপটিভের ব্যাপারটা, শ্রবণ এবং হচ্ছে পঠন, ঠিক আছে। তো এই ভাষার কথ্য যোগাযোগ স্পোকেন কমিউনিকেশন এবং ভাষার লিখিত যোগাযোগ অর্থাৎ রিটেন কমিউনিকেশন, এই 2 ভাগেও কিন্তু ব্যাখ্যা করা যায়। স্পোকেন ভাষার জন্য যোগাযোগ আমরা কীভাবে করতে পারি, স্পোকেন, আর একটা হচ্ছে রিটেন। তো লিখন দক্ষতাকে এবার যেভাবে উন্নত করা যায়, হাউ টু ইমপ্রুভ রাইটিং স্কিলস, লিখন দক্ষতা যেহেতু একটি প্রকাশমূলক দক্ষতা এবং সৃজনমূলক দক্ষতা, ঠিক আছে। তো ভাষা হলো ভাবের বাহন এবং ভাষা বৃহত্তম একক শব্দ, ভাষার একটা বৃহত্তম একক শব্দ। তো একজন ভালো লেখক হতে গেলে অনেক বেশি শব্দজ্ঞানের অধিকারী হতে হয়। তার জন্য কী করতে হবে, কী আমাদের করা উচিত আমাদের লিখন দক্ষতাকে বাড়ানোর জন্য, তাহলে সেটা কী করতে হবে, ফার্স্টই হচ্ছে ইমপ্রুভ ইওর স্পেলিং, প্রথমেই বানানের উন্নতি করতে হবে। অর্থাৎ লিখিত ভাষার ক্ষেত্রে বানান যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই বানান ভুলের একটা বাক্যের অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে বানান ভুলের জন্য। ভালো জিনিস তৈরি করতে উৎকৃষ্ট উপাদান দরকার, ঠিক আছে, উৎকৃষ্ট উপাদান দরকার, উপাদানের কথা বলছে, হর্ষ পয়াকা দয়াকা দন্তেন। এই বাক্যের ক্ষেত্রে কেউ যদি লেখে ভালো জিনিস তৈরি করতে উৎকৃষ্ট মানের উৎকৃষ্ট উপাদান দরকার, তাহলে উপাদান যেটা হচ্ছে, উপাদান মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, কিন্তু উপাদান যখন হয়ে গেল সেটা হয়ে যাচ্ছে বালিশ। তাহলে কোনো একটা জিনিস তৈরি করতে ভালো উপাদানের দরকারের জায়গা হয়ে গেছে ভালো বালিশের দরকার, সুতরাং এটা অত্যন্ত হাস্যকর হয়ে ওঠে। তার জন্য কিন্তু ইমপ্রুভ করা উচিত স্পেলিংকে। দ্বিতীয়ত হচ্ছে পঠন দক্ষতার উন্নতি, যেটাকে আমরা বলছি রিডিং স্কিলের ইমপ্রুভমেন্ট। বলছে যে পঠন মানেই অন্যের লিখন পাঠ, তাছাড়া পঠনের মধ্য দিয়ে শব্দভাণ্ডার বৃদ্ধি এবং বানানের দক্ষতাও বাড়ে। তবে পাঠ করে অন্যের শিখন রীতি অনুসরণ করা উচিত নয়, ঠিক আছে। অন্যের যে শিখন রীতি সেটাকে অনুসরণ করা উচিত নয়, প্রত্যেকেরই নিজস্ব লিখন রীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন, এটা আমি ভাবছিলাম, এটা লিখন রীতি হবে। পাঠ করে অন্যের লিখন রীতিকে অনুসরণ করা উচিত নয়, প্রত্যেকের নিজস্ব লিখন রীতি প্রতিষ্ঠা করা উচিত। পাঠ করতে হবে প্রত্যেকের লেখায়, কিন্তু আমি যখন কিছু লিখব তখন কিন্তু নিজের সেখানে একটা লিখন রীতি প্রতিষ্ঠা করা দরকার, কারণ লিখন রীতিকে আমরা কপি করতে পারি না। ব্যাকরণের উন্নতি কেমন, সেটা হচ্ছে ইমপ্রুভ অফ গ্রামার। তাহলে ব্যাকরণ হলো ভাষার নিয়ম, এই ভাষাকে ঠিকঠাক ব্যবহার করতে গেলে ব্যাকরণের নিয়ম কিন্তু জানতে হবে। তাই ব্যাকরণ শেখাও কিন্তু ভাষার পাঠের ক্ষেত্রে বা লিখনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীর করণীয় কাজ কি, অভ্যাস এবং অভ্যাস, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, ওকে। তো
অভ্যাস করাই হলো লেখক হওয়ার একমাত্র পথ। 2 নম্বর বলছে কেবল লেখার জন্যই লেখা নয়, আনন্দ উপভোগ করার জন্য লিখতে হবে। যেমন শ্রবণের ক্ষেত্রে ছিল, শুধুমাত্র শ্রবণের জন্যই শ্রবণ নয়, সেই কনটেক্সটটাকে বোঝার জন্য, কনটেক্সটটাকে উপভোগ করার জন্য আমরা শুনবো, ঠিক একইভাবে আনন্দ উপভোগ করার জন্য লিখতে হবে। বলছে কোনো একটি ছবি নির্বাচন করে সেই ছবি সম্পর্কে 10 মিনিট লিখবে। ঠিক আছে, এইভাবে কিন্তু লেখার দক্ষতাকে বাড়ানো যাবে। প্রতিদিন নিয়ম করে বিভিন্ন বই, পত্রপত্রিকা, সংবাদপত্র পড়া উচিত। আর কি করা উচিত? প্রতিদিন নিয়ম করে কোনো একটি শব্দ বা শব্দগুচ্ছ বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে প্রয়োগ করা যেতে পারে। সেটা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োগ করা যায়, সেটা কিন্তু আমাদের প্রতিদিন এই লিস্টের মধ্যে রাখতে হবে নিজেদের লিখন দক্ষতা বাড়ানোর জন্য। বাড়িতে সব সময় শব্দকোষ অর্থাৎ হচ্ছে ডিকশনারি রাখতে হবে, অভিধান, ব্যাকরণ বই এগুলো কিন্তু রাখতে হবে। কোনো কিছু লিখে সবসময় শিক্ষক বা অভিজ্ঞ কাউকে দিয়ে দেখিয়ে নিতে হবে। এছাড়াও আরও কতগুলি বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে, যেটা হচ্ছে লেখার আগে ভাবা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একটা ডায়লগ ছিল বাইশ শ্রাবণের, যেখানে বলছে যে ভাবা প্র্যাকটিস করো। তো লেখার আগে এই ভাবাটা খুব দরকার। সে কি লিখবে সেটার ওপর তার পটভূমিকাটা তৈরি করার জন্য ভাবাটা খুবই দরকার। পয়েন্ট তৈরি করা, আকর্ষণীয় ভূমিকা বা ইন্ট্রোডাকশন তৈরি করা, নিজস্ব রচনা রীতি তৈরি করা। এখান থেকে কিছু এমসিকিউ এবার সলভ করব। সেগুলো হচ্ছে, প্রথম কোয়েশ্চেন, যেটিতে অন্য তিনটির থেকে আলাদা করা যায় সেগুলো কি কি? সেগুলো আমরা যদি দেখি তাহলে আমরা দেখব কথন, যে জিনিসটা কিন্তু আমরা একা একা করতে পারি না। বাকি যে সমস্ত ক্ষেত্র আছে সেখানে আমরা যদি দেখি সেটা কিন্তু শ্রবণ, ঠিক আছে, বাকি সমস্ত ক্ষেত্রে যেমন হচ্ছে শ্রবণ, কথন, শ্রবণ, পঠন এবং লিখন এগুলো একা একা করা যায়। কথনই একমাত্র একা একা কিন্তু করা যায় না। পরবর্তী প্রশ্ন, শ্রবণ প্রক্রিয়ার প্রথমে কি করা হয়? ধ্বনিসমূহকে শব্দে পরিণত করা হয়, ধ্বনিসমূহকে বাক্যে পরিণত করা হয়, ধ্বনিসমূহকে চিহ্নিত করা হয়। ডি বলছে বি এবং সি দুটোই। তাহলে দুইয়ের যদি আমরা দেখি তাহলে দেখব আমরা ধ্বনিসমূহকে প্রথমে চিহ্নিত করা হয়, তারপর সেটাকে শব্দে পরিণত করা হয় এবং সর্বশেষে সেটাকে বাক্যে পরিণত করা হয়। তো তারপরে 3 নম্বর কোয়েশ্চেন, শ্রবণের সময় ধ্বনিকে কী হিসাবে গ্রহণ করা হয়? ধ্বনিকে শব্দ হিসাবে, না আলাদা আলাদাভাবে গ্রহণ করা হয়, নাকি বাক্য হিসাবে গ্রহণ করা হয়, নাকি বার্তা হিসাবে গ্রহণ করা হয়? তাহলে আমরা দেখেছি যখন এটা লাইনেই ছিল যে শ্রবণের সময় ধ্বনিকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি গ্রহণ করা হয়। শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4 প্রকার দক্ষতার মধ্যে স্পিকিংকে কোথায় রাখা হয়েছে? সেই জন্য বারবার বলছি LSRW হিসেবে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখছি 4 প্রকার দক্ষতার মধ্যে কথন অর্থাৎ স্পিকিংয়ের কথা বলছে, LSRW, অর্থাৎ আমরা দেখে নিলাম এস কোথায় থাকছে? দ্বিতীয় স্থানে। 5 নম্বর বলছে পঠন প্রক্রিয়ায় অন্য একটি দক্ষতাও লুকিয়ে থাকে, সেটি কি? ঠিক আছে, পঠন প্রক্রিয়ার ক্ষেত্রে অন্য একটি দক্ষতাও লুকিয়ে থাকলে সেটা কি? তাহলে আমরা দেখব 5-এর তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কথন। ঠিক আছে, এই কথনের মধ্যে কিন্তু সরব পাঠ এবং নীরব পাঠ আসছে, মানে পঠনের মধ্যেই সরব পাঠ এবং নীরব পাঠ আসছে। এবার সরব পাঠ কিন্তু কথনের মধ্যে চলে আসছে। স্পিকিং, পঠন হলো এক প্রকার গ্রহণমূলক দক্ষতা, সৃজনমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, নাকি এ ও সি উভয়ই? ঠিক আছে, তাহলে পঠন হচ্ছে, প্রথমত আমি বলেছিলাম পঠন হচ্ছে গ্রহণমূলক দক্ষতা প্লাস হচ্ছে সৃজনমূলক দক্ষতা, যেটা আমি অবলিক দিয়ে করা ছিল। তাহলে এটা হয়ে যাবে অপশান ডি, অ্যান্সার হবে দুটোই। পরের কোয়েশ্চেন, পঠন এক ধরনের সৃজনমূলক দক্ষতা, কারণ এই প্রক্রিয়ায় তথ্য গ্রহণ করা এবং প্রেরণ করা হয়। তাহলে পঠন হচ্ছে সৃজনমূলক দক্ষতা, কারণ কি? কারণ এই প্রক্রিয়ায় তথ্য গ্রহণও করা হয়। পঠন মানে গ্রহণ করা হয় এবং ট্রান্সমিট করা হয়, সেটাকে প্রেরণ করা হয়। সেই জন্য পঠন হচ্ছে এক প্রকার সৃজনমূলক দক্ষতা। শ্রবণের ক্ষেত্রে যেটি সত্য নয় সেটি হলো শ্রবণের দক্ষতা অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে। শ্রবণের দক্ষতা মানুষকে পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে। শ্রবণের দক্ষতা মানুষকে সঠিকভাবে উচ্চারণ করতে সাহায্য করে। শ্রবণের দক্ষতা মানুষের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে। তাহলে 8-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 8-এরটা, শ্রবণের কথা বলছে। শ্রবণের ক্ষেত্রে সত্যি নয়, আচ্ছা সত্যি নয় হচ্ছে শ্রবণের দক্ষতা মানুষের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে। তাহলে বাকিগুলো তো আমরা জানি সঠিকভাবে উচ্চারণ করতে, কথা বলতে, কথা শুনতে তিনটিতেই সাহায্য করে। তাহলে তারপরে চলে যাব 9, যে দুটি ক্ষেত্রে একজনের চিন্তা তার মাথা থেকে বাইরে আসে সেটি হলো। তাহলে মনোযোগ সবথেকে বেশি দরকার হচ্ছে শ্রবণে, কারণ হচ্ছে টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার ফার্স্ট, অর্থাৎ ভালো শ্রবণ যে করতে পারে সে কিন্তু ভালো বক্তা হতে পারে। 4 প্রকার ভাষা দক্ষতার মধ্যে লিখনকে সবার শেষে রাখা হয়েছে। তো লিখনকে সবার শেষে রাখা হয়েছে এর কারণ কি? লিখনকে সবার শেষে রাখার কারণ হচ্ছে
ভাষা দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিখন। না, সবগুলি সমান গুরুত্বপূর্ণ, আমরা প্রথমেই বলেছি। অনেকগুলো দক্ষতার মিলিত রূপ হলো লিখন। কিছুটা সত্যি, পুরোটা নয়, ঠিক আছে। লিখন কিন্তু সবকটা দক্ষতার মিলিত রূপ, পুরোটাই বলা যায় না, ঠিক আছে। যেমন হচ্ছে লিসেনিংয়ের মাধ্যমে আমাদের গুড স্পিকিং হ্যাবিট তৈরি হয়, লিখনের পাশাপাশি আমাদের স্পিকিং হ্যাবিটও তৈরি হয়। তাহলে শুধুমাত্র লিখন এটা বলা যাবে না। লিখন দক্ষতা এক প্রকার সৃজনমূলক দক্ষতা, হ্যাঁ এটাও ঠিক কথা। সবার থেকে এই দক্ষতা অর্জিত হয়, সবার থেকে এই দক্ষতা, যে সব থেকে সঠিক উত্তর হয়ে যাবে সবার থেকে এই দক্ষতা অর্জিত হয়, সেই জন্য লিখনকে সবার শেষে রাখা হয়েছে। লিখন দক্ষতা এক প্রকার সৃজনমূলক দক্ষতাটা ঠিক আছে, কিন্তু এর এর এই কোয়েশ্চেনের সঙ্গে কোনো মিল নেই। তাহলে 4 প্রকার ভাষা দক্ষতার মধ্যে লিখনকে সবার শেষে রাখা হয়েছে, এর কারণ কিন্তু সবার থেকে এই দক্ষতাটাকে অর্জিত হয়। যে দুটি ক্ষেত্রে ভাষার লিখিত যোগাযোগ হয় সেগুলো কি? লিখিত যোগাযোগ যে দুটোতে হয় সেটা হচ্ছে, আমরা যদি দেখি সেটা হচ্ছে পঠন আর লিখন। সেখানে আমাদের দেখি যে ডিরেক্ট লিখিত যোগাযোগ হয়, শ্রবণ এবং কথনে কিন্তু কোনো লিখিত যোগাযোগ হয় না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট চ্যাপ্টার হচ্ছে ভাষার বোধশক্তি ও পারদর্শিতার মূল্যায়ন। প্রথমেই জানতে হবে মূল্যায়ন কি। মূল্যায়ন একটা বিশ্লেষণমূলক প্রক্রিয়া, ঠিক আছে। এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটি বিষয়ের বিভিন্ন দিক, যেমন গুণ, মূল্য, অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করা হয়। বিশ্লেষিত তথ্যের ভিত্তিতে বিষয়টির প্রথাসম্মত বিচার করা হয় এবং একটি সিদ্ধান্তে আসা হয়। বলা যেতে পারে সিদ্ধান্ত আসার জন্যই মূল্যায়ন করা হয়। সুতরাং বলা যায় কোনো একটি বিষয়ের গুণ, বিষয়ের মূল্য এবং বিষয়টির অন্তর্নিহিত তাৎপর্যের প্রথাসম্মত বিচার নিষ্পত্তিকেই মূল্যায়ন বলে। অর্থাৎ এভলিউশন ইজ এ সিস্টেমেটিক ডিটারমিনেশন অফ সাবজেক্টস মেরিট, ওর্থ অ্যান্ড সিগনিফিকেন্স। আমরা মূল্যায়নের শ্রেণীবিভাগকে দুটো ভাগে ভাগ করতে পারি। লাইক গুণগত মূল্যায়ন, যেটা হচ্ছে কোয়ালিটেটিভ এভলিউশন, আর একটা হচ্ছে পরিমাণগত মূল্যায়ন, যেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এভলিউশন, ঠিক আছে। গুণগত যে মূল্যায়ন সেটা হচ্ছে, যেমন আজ অনেক সুন্দর গান গেয়েছো, এই সুন্দরটা হচ্ছে কোয়ালিটি। কোয়ান্টিটি হচ্ছে সংখ্যাবাচক, অর্থাৎ আজ অনেক বেশি গান গেয়েছো, এটা একটা সংখ্যা বোঝাচ্ছে। কিন্তু যখন বলছে খুব ভালো গেয়েছো, ভালো, খারাপ, মিষ্টি, টক, নোনতা, ঠিক আছে, এগুলো সমস্ত জিনিস কিন্তু এটা সাবজেক্টের গুণ বোঝাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে গুণগত, অর্থাৎ কোয়ালিটেটিভ, এবং কোয়ান্টিটেটিভ হচ্ছে তার পরিমাণগতর কথা বলা হচ্ছে। এবার প্রকারের দিক থেকে মূল্যায়নকে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আভ্যন্তরীণ মূল্যায়ন, যেটাকে আমরা বলি ইন্টারনাল এভলিউশন। এগুলো কিন্তু আমরা ইংরাজি যে নাম সেই নামে কিন্তু বেশি চিনি। আমরা বলি আমাদের কলেজে ইন্টারনাল এক্সাম আছে বা হচ্ছে এক্সটার্নাল এক্সাম আছে, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে, এইগুলোতে আমরা বেশি চিনি। তো এখানে হচ্ছে যেমন হচ্ছে আভ্যন্তরীণ মূল্যায়ন, যেটাকে আমরা বলি ইন্টারনাল এভলিউশন, বহির্মূল্যায়ন এক্সটার্নাল এভলিউশন, প্রাথমিক যে মূল্যায়ন সেটাকে আমরা বলি প্রিলিমিনারি এভলিউশন, আংশিক বা মধ্যবর্তী মূল্যায়ন সেটাকে আমরা বলি ফর্মেটিভ এভলিউশন, এবং সামগ্রিক মূল্যায়ন যেটাকে আমরা বলি সামেটিভ এভলিউশন। যে এখানে আমরা আলোচনা করব লাস্ট দুটো, যেটা হচ্ছে ফর্মেটিভ এবং সামেটিভকে নিয়ে। ভাষার বোধশক্তি, ঠিক আছে, এবং পারদর্শিতার ক্ষেত্রে সাধারণত আংশিক বা মধ্যবর্তী কথাটি হচ্ছে ফর্মেটিভ, যখন ফর্মেশন হচ্ছে, অর্থাৎ যখন এটা গঠন হচ্ছে, ঠিক আছে, সেই সময়ের যে মূল্যায়ন সেটাকে আমরা বলছি ফর্মেটিভ। সামগ্রিক মানে একদম শেষে গিয়ে হচ্ছে সামেটিভ, ঠিক আছে। তো এই দুই প্রকার যে মূল্যায়ন তাকে কিন্তু আমরা এখানে আলোচনা করব। আংশিক বা মধ্যবর্তী যে মূল্যায়ন সেটাকে আমরা বলছি ফর্মেটিভ এভলিউশন, যেটা হচ্ছে শিখন যে প্রক্রিয়া তার মধ্যবর্তী সময়ে মধ্যবর্তী মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীর তাৎক্ষণিক প্রক্রিয়া, অর্থাৎ ইমিডিয়েট যে ফিডব্যাক, সেটা বোঝার জন্যই এই মূল্যায়ন জরুরি। এর ফলে শিক্ষার্থীর ভবিষ্যৎ উন্নতির জন্য পরিকল্পনা করা যায়। তাই শিক্ষকের জন্যও এই মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ। সামগ্রিক মূল্যায়ন বা সামেটিভ এভলিউশন কি? সামেটিভ এভলিউশন দেখতে গেলে আমরা দেখব সামেটিভ যে মূল্যায়ন, সেই সামেটিভ মূল্যায়নে আমরা দেখব শিখন যে প্রক্রিয়া, সেই শিখন প্রক্রিয়ার শেষে সামগ্রিক মূল্যায়ন করা হয়, এবং এই মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীর সামগ্রিক শিখন সম্পর্কে সিদ্ধান্তে আসা যায়। পরবর্তী স্তরের জন্য শিক্ষার্থী যোগ্য অথবা যোগ্য নয় তা কিন্তু বিচার করা যায়।
বলছে ভাষার বোধশক্তি এবং পারদর্শিতার মূল্যায়ন, ভাষা দক্ষতা এবং ভাষা দুর্বলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। বলছে শিক্ষার্থীর ভাষা সংক্রান্ত দক্ষতার বিচার করাই এই মূল্যায়নের উদ্দেশ্য। ঠিক আছে, বিদ্যালয় স্তরে একটি সাধারণ মান নিরূপণ অর্থাৎ ফর্মাল অ্যাসেসমেন্টের মাধ্যমেই এই মূল্যায়ন করা হয়। তাহলে ভাষার বোধশক্তি এবং পারদর্শিতার জন্য কোন মূল্যায়ন করা হয়, সেটা হচ্ছে ফর্মাল অ্যাসেসমেন্ট। সেটা কি মূল্যায়ন করা হয়, সেটা হচ্ছে ফর্মাল অ্যাসেসমেন্ট বা একটি সাধারণ মান নিরূপণের জন্য মূল্যায়ন করা হয়। ঠিক আছে, তো এখানে মূল্যায়নের ক্ষেত্রে আমরা চলে যাব যে মূল্যায়নের ক্ষেত্র কি, এভলিউশন এরিয়া কি। ঠিক আছে, যে সমস্ত বিষয়ের মান নিরূপণের প্রয়োজন হয় সেগুলো কি কি। বলছে পঠন এবং শ্রবণকালে শব্দাবলী চিনতে পারা, পঠন এবং শ্রবণকালে শব্দাবলী চিনতে পারা ও বুঝতে পারা অর্থাৎ রিসেপটিভ ভোকাবুলারি, ভাষার ব্যাকরণতা আর গঠন প্রকৃতি বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রামার অ্যান্ড সিনট্যাক্স, মৌখিক এবং লিখিত নির্দেশ বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডিং অফ ডিকশনস, শ্রবণ দক্ষতা অডিটরি স্কিলস, কথন ও লিখনের সময় জ্ঞানার্জিত শব্দাবলী ব্যবহার করতে পারা অর্থাৎ এক্সপ্রেসিভ ভোকাবুলারি, কথন ও লিখনের সময় স্মৃতি থেকে শব্দ পুনরুদ্ধার করতে পারা অর্থাৎ ওয়ার্ড রিট্রিভাল। ঠিক আছে, অর্থাৎ ওয়ার্ড রিট্রিভাল। এখানে বলা প্রয়োজন যে অনেক সময় কোনো একটা শব্দ জানা সত্ত্বেও উপযুক্ত সময়ে শব্দটি মনে করে ব্যবহার করতে না পারাকে শব্দ পুনরুদ্ধারের অসঙ্গতি হিসেবেই ধরা হয়, যেটা আমাদের সবাইকারই কম বেশি হয়। ঠিক আছে, একটা শব্দ যেটা আমরা মনে করতে চেয়েও মনে করতে পারছি না উপযুক্ত সময়ে, সেটাকে আমরা বলছি ডিসঅর্ডার অফ ওয়ার্ড রিট্রিভাল। ঠিক আছে, ডিসঅর্ডার অফ ওয়ার্ড রিট্রিভাল অর্থাৎ নির্দিষ্ট সময়ে আমরা যদি মনে করতে না পারছি তাহলে আমরা সেটাকে শব্দ পুনরুদ্ধারের অসঙ্গতি হিসেবেই ধরি। 7 নম্বর হচ্ছে শব্দের স্পষ্ট উচ্চারণ অর্থাৎ আর্টিকুলেশন, অনর্গল অথবা সাবলীল কথা বলার ক্ষমতা অর্থাৎ সেটাকে আমরা বলছি ফ্লুয়েন্সি আর স্মুথ ফ্লো স্পিচ। এবং লাস্ট ওয়ান, সামাজিক ক্ষেত্রে ভাবের আদান প্রদানের জন্য ভাষা ব্যবহারের দক্ষতা অর্থাৎ সোশ্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারাক্টিভ কমিউনিকেশন। রাইট, কথন মূল্যায়ন, স্পিকিং এভলিউশন কাকে বলে, কথা বলা কি কথন বলে, আমরা একটু আগেই পড়লাম। রিসেপটিভ যে স্কিল রয়েছে সেই রিসেপটিভ স্কিলের মধ্যে কি কি রয়েছে, এল আর আর অর্থাৎ লিসনিং এবং রিডিং, এবং স্পিকিং এবং হচ্ছে রাইটিং, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেসিভ স্কিল। সেই এক্সপ্রেসিভ স্কিল বা প্রকাশমূলক দক্ষতার মধ্যে আসছে এই কথন মূল্যায়ন। তো কারণ একজনের চিন্তাভাবনা প্রকাশিত হয় কথার মাধ্যমে। কথন মূল্যায়নের জন্য যে বিষয়গুলির মান নিরূপণের প্রয়োজন অর্থাৎ অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় সেগুলো কি, এক হচ্ছে উচ্চারণ, 2 হচ্ছে শব্দ ভাণ্ডার, 3 হচ্ছে ব্যাকরণ এবং গঠন পদ্ধতি অর্থাৎ গ্রামার এবং সিনট্যাক্স, যোগাযোগ কমিউনিকেশন, অনর্গলতা ফ্লুয়েন্সি, শরীরী ভাষা বডি ল্যাঙ্গুয়েজ। উপরের প্রত্যেকটি বিষয়ই কথন মূল্যায়নের ক্ষেত্র, প্রতিটি ক্ষেত্রে মান নিরূপণের পর সর্বসমেত মূল্যায়ন করতে হয়। একটি উদাহরণ দিয়ে ব্যাপারটাকে স্পষ্ট করা হচ্ছে। ঠিক আছে, এখানে শরীরী ভাষা বলতে কি বোঝা হয়, শরীরী ভাষা মানে হচ্ছে চোখে মানে বলে কথা বলার সময় শরীরী ভাষাটাও খুবই জরুরি, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলার যে ক্ষমতা বা অঙ্গভঙ্গি, তাকে কিন্তু আমরা শরীরী ভাষা বলি। এবার আমরা দেখব যে কীভাবে আমরা জাস্ট একটা উদাহরণের সাহায্যে এখানে দেখানো আছে। ঠিক আছে, এই টেবিলটাকে কি টেবিল বলা হয় জাস্ট এটুকু জেনে রাখতে হবে, এই টেবিলটাকে বলা হয় রুব্রিক টেবিল। ঠিক আছে, এটা একটা সাধারণ মান নিরূপণ যন্ত্র বা হচ্ছে মান নিরূপণের ক্ষেত্র, যেটাকে আমরা বলি ফর্মাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো মূল্যায়ন এই তাকে খেয়াল রাখতে হবে কি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে যে মূল্যায়নটা যেন বৈধ হয়, বিশ্বাসযোগ্য হয় এবং অবশ্যই মূল্যায়নের যেন উদ্দেশ্য থাকে। শ্রবণ মূল্যায়ন, তাহলে আমাদের কথন হয়ে গেলে এবার আমরা হচ্ছে শ্রবণ। শ্রবণ হচ্ছে কান দিয়ে আমরা শ্রবণ করি। ঠিক আছে, যেটা আমার স্কিলের মধ্যে প্রথমে ছিল লিসেনিং স্কিল। ঠিক আছে, LSRW। তো সেখানে আমরা দেখেছি যে শ্রবণ প্রক্রিয়ায় বক্তব্যের ধ্বনিসমূহকে গ্রহণ করা হয় এবং পরে সেই ধ্বনিসমূহকে শব্দ ও বাক্যে পরিণত করা হয়। ঠিক আছে, তো এই শব্দ ও বাক্যে পরিণত যখন করা হয় তখন আমরা কোন বিষয়গুলির উপর বেশি মনোযোগ দেব বা আমরা বেশি নজর দেবো, সেটা মনোযোগ প্রথমে অ্যাটেনশন, দ্বিতীয়ত হচ্ছে নির্দেশ অনুসরণ এবং মূল তথ্য গ্রহণ। ঠিক আছে, এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। এবার আমরা চলে আসবো পঠন মূল্যায়নে। পঠন মূল্যায়নে কি দেখব, পঠন মূল্যায়ন হচ্ছে শ্রবণ এবং পঠনের মাধ্যমে শিক্ষার্থী যে তথ্য গ্রহণ করে কথন এবং শিখনের মাধ্যমেই সেই তথ্য প্রকাশ করে। লিখিত প্রতীকের দিকে দৃষ্টি দেওয়া এবং তা থেকে অর্থ খুঁজে নেওয়াই হলো পঠন। ঠিক আছে, ধ্বনিসমূহকে শব্দে পরিণত, যে বিষয়গুলির উপর নজর দেওয়া প্রয়োজন সেগুলো কী কী আমি আরেকবার রিডিং করব এখানেও। তো ধ্বনিসমূহকে শব্দে পরিণত করার ক্ষমতা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনর্গল শব্দের অর্থ বুঝতে পারার ক্ষমতা, অনর্গল পাঠ করার ক্ষমতা,
পঠিত বিষয় হৃদয়ঙ্গম করা অর্থাৎ কম্প্রিহেন্ড করা, শব্দ বিশ্লেষণ অর্থাৎ অ্যানালাইজিং এ ওয়ার্ড। ঠিক আছে, তো তারপরে আমরা চলে আসবো লিখন মূল্যায়ন। একজনের চিন্তা যখন লিখিত প্রতীক অর্থাৎ লেখার মাধ্যমে, রিটেন সিম্বলের মাধ্যমে বাইরে আসে, তখন তাকে লিখন বলে। লিখন একটি প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে, আগেও বলেছি রিটেন হচ্ছে একটা প্রোডাক্টিভ স্কিল এবং সেটা কি হচ্ছে এক্সপ্রেসিভ স্কিলও। দক্ষতা, সৃজনশীল দক্ষতা কথন ও শ্রবণের মতো স্বাভাবিক দক্ষতা কিন্তু নয়। ঠিক আছে, এটা কিন্তু একটা আলাদা দক্ষতা। সামগ্রিক লেখার দক্ষতা অর্জন করতে গেলে 3টি প্রধান উপাদানের কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে একটু আগের চ্যাপ্টারে পড়েছি আমরা যে এসএসআর ছিল এবং এর পরেরটা আমরা বললাম এসএসসি অর্থাৎ স্ট্রাকচার, স্টাইল এবং কন্টেন্ট। লিখন মূল্যায়নের ক্ষেত্রগুলো হলো বাক্য গঠন অর্থাৎ সিনট্যাক্স, ব্যাকরণ, গ্রামার, ধারণা অর্থাৎ আইডিয়া, ছেদ এবং জ্যোতিচিহ্ন যেটাকে আমরা বলছি পাংচুয়েশন, এবং শব্দ ভাণ্ডার যেটা হচ্ছে ভোকাবুলারি। এবার আমরা চলে আসবো এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। প্রথমেই দেখব বৃত্তির দিক থেকে মূল্যায়নকে কতগুলি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো আমরা বৃত্তির দিক থেকে, আমরা যে ভাষার বৃত্তি পড়েছিলাম, সেই বৃত্তির দিক থেকে ভাষাকে আমরা ক ভাগে ভাগ করতে পারি। বৃত্তির দিক থেকে আমরা কি করেছিলাম, 4 ভাগে ভাগ করেছিলাম। ঠিক আছে, অপশান হয়ে যাবে সি অর্থাৎ 4 ভাগে। প্রবন্ধের শব্দ সংখ্যা বেশ কম, এটি যে ধরনের মূল্যায়ন। তা কি, শব্দ সংখ্যা বেশ কম, এখানে কিন্তু আমরা কি দেখছি, এখানে পরিমাণগত দেখছি, গুণগত দেখছি, অর্থাৎ সেই কোয়ালিটিটিভ কোয়ান্টিটিভ এই কনসেপ্টে চলে আসছে। তো আমরা এটা কিন্তু আমরা জানি যে বেশ কম, অর্থাৎ এখানে কোয়ান্টিটিভের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে পরিমাণগত, অপশন সি অর্থাৎ কোয়ান্টিটিভ। পাঠ শেষে যে মূল্যায়ন হয় সেটি কি মূল্যায়ন? অপশন 3, পাঠ শেষে যে মূল্যায়ন হয়, শেষের যে মূল্যায়ন হয় সেটা হচ্ছে সামগ্রিক মূল্যায়ন বা সামেটিভ এভ্যালুয়েশন, এবং পঠন চলাকালীন যে মূল্যায়ন হয় সেটাকে আমরা বলি ফর্মেটিভ এভ্যালুয়েশন। আংশিক বা মধ্যবর্তী মূল্যায়নে কি হয়? আংশিক বা মধ্যবর্তী যে মূল্যায়ন হয় সেখানে অপশন আছে যে শিক্ষার্থীর সুবিধা হয়, শিক্ষকের সুবিধা হয়, শিক্ষক উভয়েরই সুবিধা হয়, কোনো সুবিধা হয় না। শিক্ষার্থী এবং শিক্ষক, আমরা যখন এভ্যালুয়েশন চ্যাপ্টার পড়িয়েছি সেখানে দেখিয়েছি যে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েরই সুবিধা হয়, অর্থাৎ শিক্ষার্থীর যে সমস্ত ভুল সেটা শিক্ষার্থী ধরতে পারে, এবং আরও কী অ্যাড অন করলে শিক্ষার্থীর মধ্যে আরও যে তার সে আরও সমৃদ্ধ হবে, সেটা কিন্তু শিক্ষকের মধ্যেও যে সেই ধারণা চলে আসে। তো শিক্ষার্থী পরবর্তী স্তরের জন্য যোগ্য কিনা তা বিচার যে মূল্যায়নের দ্বারা হয় সেটা হচ্ছে বার্ষিক মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং হচ্ছে বহির্মূল্যায়ন। তাহলে 5-এরটা সঠিক উত্তর হবে যে সামগ্রিক মূল্যায়ন বা সামেটিভ এভ্যালুয়েশন। এটা কিন্তু পড়ানো হয়েছে। ভাষার বোধশক্তি ও পারদর্শিতার মূল্যায়নের ফলে শিক্ষার্থীর ভাষার দুর্বলতা জানা যায়, শিক্ষার্থীর ভাষার দক্ষতা জানা যায়, শিক্ষার্থীর ভাষা দক্ষতা দুর্বলতা উভয়ই জানা যায়, দুর্বলতা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। তাহলে 6-এর যে অপশন, সেটা 6-এর সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, অর্থাৎ শিক্ষার্থীর ভাষা দক্ষতা এবং দুর্বলতা দুই জানা যায়, মূল্যায়নের ফলে কিন্তু এটা জানা যায়। তো দুর্বলতা এবং ভাষা দক্ষতা দুটোই জানা যায়, এবং চিহ্নিত করে ভাষার তার যে দুর্বলতা সেটা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয় কোথায়, সেটা কিন্তু আমরা যখন দেখব, সেটা হচ্ছে একদম শেষে গিয়ে যখন মূল্যায়ন হয়ে গেল কমপ্লিট, তখন আমরা সংশোধনমূলক যে শিক্ষণ করব, সেই সংশোধনমূলক শিক্ষণে গিয়ে আমরা কিন্তু সেই দুর্বলতা অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হয়। মূল্যায়নের জন্য পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, পেশাদার সংস্থার প্রয়োজন হয়, ভালো শিক্ষকের প্রয়োজন হয়। তাহলে 7-এরটা আমরা দেখব সাধারণ মান নিরূপণ বা ফর্মাল অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় মূল্যায়নের জন্য, ফর্মাল অ্যাসেসমেন্ট। কথন এবং শিখনের সময় স্মৃতি থেকে শব্দ খুঁজে নেওয়াকে কি বলা হয়? কথন এবং শিখন এই সময় যখন স্মৃতি থেকে শব্দ খুঁজে নেওয়া হয়, তাকে শব্দ খুঁজে নেওয়াকে আমরা বলেছিলাম যে ওয়ার্ড রিট্রিভাল বলা হয়, ওয়ার্ড রিট্রিভাল। ঠিক আছে, ওয়ার্ড রিট্রিভাল বলা হয় যখন আমরা কোনো একটা শব্দ কোনো একটা নির্দিষ্ট কনটেক্সটের এগেনস্টে বলতে চাই কিন্তু বলতে পারি না, তখন কিন্তু সেটাকে আমাদের ওয়ার্ড রিট্রিভাল যে প্রবলেম, ওয়ার্ড রিট্রিভালের প্রবলেম হিসেবে আমরা সেটাকে দেখি। এবং কথন মূল্যায়নের জন্য যার প্রয়োজন নেই, 9 নম্বর প্রশ্ন হচ্ছে কথন মূল্যায়নের জন্য যার প্রয়োজন নেই, সেটা হচ্ছে কথনের জন্য আমাদের শরীরী ভাষা অর্থাৎ আই কন্ট্যাক্টের প্রয়োজন আছে, উচ্চারণ, ব্যাকরণ সবই কিন্তু প্রয়োজন আছে। যেটার প্রয়োজন নেই সেটা হচ্ছে বানান। কথনের ক্ষেত্রে বানানের কোনো ভূমিকা নেই। কথন এক প্রকার কি? তাহলে কথন হচ্ছে এক প্রকার গ্রহণমূলক, প্রকাশমূলক, বোধমূলক না উচ্চারণমূলক দক্ষতা। তাহলে কথন হচ্ছে এক প্রকার প্রকাশমূলক দক্ষতা।
এক্সপ্রেসিভ, সাধারণ মান নিরূপণ অর্থাৎ ফর্মাল অ্যাসেসমেন্টের জন্য প্রতিটি গ্রেড হবে নম্বর গ্রেড, অক্ষর গ্রেড, শতাংশ নম্বরযুক্ত গ্রেড, যে কোনো একটি বা একাধিক গ্রেড। তাহলে 11টা অপশান ডি, যে কোনো বা একাধিক গ্রেড কিন্তু এখানে হতে পারে, নাম্বার গ্রেড হতে পারে, শতাংশ গ্রেডও হতে পারে, এখন যে অক্ষর গ্রেডও হতে পারে। তো যে কোনো রকম গ্রেড কিন্তু আমরা দিতে পারি, এ বি সি ডি এ প্লাস, এগুলোও কিন্তু গ্রেড হতে পারে। তো তারপর হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে মান নিরূপণের জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে, একটি নির্দিষ্ট নিয়ম নেই, দুটি নিয়ম আছে, তিনটি নিয়ম আছে। তাহলে মূল্যায়নের ক্ষেত্রে মান নিরূপণের জন্য আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। মূল্যায়ন একটি উদ্দেশ্য থাকবেই, কোনো উদ্দেশ্য থাকবে না, উদ্দেশ্য থাকতেও পারে নাও পারে, কেবল উদ্দেশ্য থাকবে, অন্য আর কিছু থাকবে না। তাহলে 13টা অপশান সঠিক উত্তর হয়ে যাবে। একটা উদ্দেশ্য কিন্তু অবশ্যই থাকবে মূল্যায়নের। কোনটি তথ্য আর কোনটি মতামত তা বোঝার জন্য কি দরকার? মনোযোগ, মূল তথ্য গ্রহণ, তথ্য বিশ্লেষণ, না নির্দেশ অনুসরণ। তাহলে 14টা সঠিক অপশন হয়ে যাবে তথ্য বিশ্লেষণ, অপশন সি। শিক্ষার্থী তথ্য সংগ্রহ করে কথন ও লিখনের মাধ্যমে, শ্রবণ ও পঠনের মাধ্যমে, কথন ও শ্রবণের মাধ্যমে, লিখন ও পঠনের মাধ্যমে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 15। তাহলে 15 সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, অর্থাৎ শ্রবণ এবং পঠনের মাধ্যমে। 16, যেটি পঠন মূল্যায়নে বিবেচিত হয় না তা হলো ধ্বনিসমূহকে, পঠন মূল্যায়নের কথা বলছি, পঠন মূল্যায়নে বিবেচিত হয় না ধ্বনিসমূহকে শব্দে পরিণত করার ক্ষমতা, শব্দের অর্থ বুঝতে পারার ক্ষমতা, বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা, শব্দ বিশ্লেষণ করার ক্ষমতা। তাহলে 16 অপশন সি, বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা কিন্তু পঠন মূল্যায়নে দরকার হয় না, বক্তব্য বলতে হয় না, সেখানে কিছুটা পড়তে হয়। সামগ্রিক লেখার দক্ষতা অর্জনের 3টি প্রধান উপায় কি? সামগ্রিক লেখার দক্ষতা অর্জনের 3টির উপায়: গঠনরীতি, রচনারীতি, বিষয়বস্তু, গঠনরীতি, ব্যাকরণ, ছেদজ্যোতি, শব্দভাণ্ডার, ধারণা, বিষয়বস্তু, বাক্য গঠন, শব্দভাণ্ডার ও রচনারীতি। তাহলে 17টা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ আমি এটা কি ছিল, এটা ছিল SSC, ঠিক আছে। লেখার দক্ষতা অর্জনের জন্য ছিল SSC, অর্থাৎ স্ট্রাকচার, ঠিক আছে, স্টাইল এবং হচ্ছে কনটেক্সট, SSC। স্ট্রাকচার মানে গঠন রীতি, রচনারীতি হচ্ছে স্টাইল এবং বিষয়বস্তু হচ্ছে কনটেক্সট, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি, এত ভালো কবিতা অনেকদিন শুনিনি, এটি যে ধরনের মূল্যায়ন তাহলে কি পরিমাণগত? এত ভালো, এই এত ভালোটাই কিন্তু এখানে আন্ডারলাইন। তো এত ভালো কবিতা, এত ভালো এখানে আমরা দেখব পরিমাণগত, গুণগত, প্রাথমিক নাকি সামগ্রিক। তাহলে এত ভালো এটা কিন্তু একটা গুণগত মূল্যায়ন, ঠিক আছে, এটা কিন্তু একটা গুণগত মূল্যায়ন, যে পরিমাণগত হবে যদি কোনো সংখ্যাবাচক কিছু বলা হয়। তা MCQ এখানে কমপ্লিট। তো চলে যাব পরের চ্যাপ্টারে। তো চলে আসছি পরবর্তী চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে শিক্ষণ উপকরণ। ভূমিকা: শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ প্রক্রিয়ার চিরাচরিত ধারায় যে উপকরণগুলি এতদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল সেগুলিকে, যেমন পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, বিভিন্ন চার্ট, বলা হতো শিক্ষণ উপকরণ। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে আরও বহু ধরনের শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহৃত হচ্ছে। এগুলি প্রধানত কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই ধরনের শিক্ষা সহায়ক উপকরণ বা শিক্ষণ মাধ্যমকে বলা হয় বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া, যেটা এখন প্রচণ্ড পরিমাণে ইউজ হচ্ছে। তো শিক্ষণ উপকরণ হিসেবে পাঠ্যপুস্তক। তো এখান থেকে আমার যেটা মনে রাখতে হবে ফার্স্ট লাইন, সেটা হচ্ছে এই মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেটা হচ্ছে পাঠ্যপুস্তক, ঠিক আছে। তো পাঠ্যপুস্তকে এই এত কিছু পড়ার দরকার নেই, আমরা একদম চলে যাব পাঠ্যপুস্তকের সুবিধায়। তো পাঠ্যপুস্তকের সুবিধায় গিয়ে আমরা দেখব নতুন শিক্ষক যারা শিক্ষকতায় নতুন আসছেন তাদের কাছে পাঠ্যপুস্তক বিশেষভাবে সহায়ক উপকরণ। পাঠ্যপুস্তকের প্রতিটি অধ্যায়ে যত্ন সহকারে এবং বিস্তারিতভাবে উল্লেখ থাকে। পাঠের এককগুলো সংগঠিতভাবে পাঠ্যপুস্তকে পাওয়া যায়। বিস্তারিতভাবে পড়ানোর জন্য সমস্ত পাঠ পরিকল্পনা পাঠ্যপুস্তকে পাওয়া যায়, যা শিক্ষককে দারুণভাবে সাহায্য করে। তাহলে প্রথমত যারা শিক্ষকতায় নতুন আসছেন তাদের জন্য পাঠ্যপুস্তকে একটা জেনারেল একটা আউটলাইন করে থাকে এবং জেনারেল ম্যাপ করে দেওয়া থাকে যে কীভাবে পড়াতে হবে এবং কীভাবে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো সেটা তাদের জন্য একটা বিশেষভাবে সহায়ক উপকরণ। এবং দ্বিতীয়ত এখানে পাঠ পরিকল্পনাও দেওয়া থাকে, সেটাও কিন্তু শিক্ষককে দারুণভাবে সহযোগিতা করে। 3 নম্বর হচ্ছে অর্থাৎ ক্রোনোলজিক্যাল ওয়াইজ কিন্তু এবং ভারসাম্যযুক্ত ব্যালেন্সড ওয়েতে যদি কোনো কিছু উপস্থাপন করতে হয় তাহলে সেক্ষেত্রে পাঠ্যপুস্তকের কোনো বিকল্প নেই। শিক্ষাদান প্রক্রিয়ায় কি করা উচিত এবং কখন করা উচিত তা পরপর বিস্তারিতভাবে পাঠ্যপুস্তকেই দেওয়া থাকে। একদম শেষে দেখা যায় যে সেখানে কিন্তু কিভাবে পড়ানো উচিত, কখন পড়ানো উচিত, কি পড়ানো উচিত, সমস্তটাই কিন্তু দেওয়া থাকে।
পাঠ্যপুস্তক শিক্ষার প্রশাসক ও শিক্ষকের সামনে একটি সামগ্রিক কর্মসূচি তুলে ধরে, ঠিক আছে। এবং অপশন 6 বলছে একটি ভালো পাঠ্যপুস্তক একটি উৎকৃষ্ট শিক্ষা সহায়ক উপকরণ। অবশ্যই সবথেকে ভালো শিক্ষা সহায়ক উপকরণ কিন্তু পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। শিক্ষার্থীর অসুবিধা ও তা দূর করতে শিক্ষকের দায়িত্ব কী? তাহলে শিক্ষক মানে পাঠ্যপুস্তকের কিছু সীমাবদ্ধতা রয়েছে, এগুলোকে দূর করার জন্য শিক্ষককে ভূমিকা নিতে হবে। এবার সেগুলো কি? প্রথমত হচ্ছে শিক্ষাদানের গুরুত্বপূর্ণ হাতিয়ার যেহেতু পাঠ্যপুস্তক, সেই জন্য কি হয়, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকরা পাঠ্যপুস্তকের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন এবং অন্য কোনো শিক্ষা সহায়ক উপকরণকে তারা গুরুত্ব দেন না। শিক্ষকদের মনে রাখতে হবে যে পাঠ্যপুস্তকের একটা সীমাবদ্ধতা আছে, যেমন প্রত্যেকটা জিনিসেরই সীমাবদ্ধতা আছে। শিক্ষককে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে এখানে পাঠ্যপুস্তকের কিছু সীমাবদ্ধতা এবং অসুবিধা, শিক্ষকদের দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হলো। প্রথমত হচ্ছে পাঠ্যপুস্তকের সীমাবদ্ধতা যদি আমরা দেখি, তাহলে পাঠ্যপুস্তক হলো তথ্য বা জ্ঞানের একমাত্র সূত্র। তথ্য বা জ্ঞানের একমাত্র সূত্র বা উৎস, আমরা কি বলতে পারি, সোল সোর্স অফ ইনফরমেশন। সেক্ষেত্রে ছাত্রদের কি অসুবিধা? কোনো ধারণা বা বিষয়ের কেবল একটি দৃষ্টিভঙ্গি ছাত্ররা দেখতে পায়, সেখানে যে সহযোগী আরও অনেক উপাদান আছে বা উপকরণ আছে যেগুলো সেই যে বিষয়ের কনটেক্সট আছে সেই কনটেক্সটের অপোজ করতে পারে, বা আরও অনেক উপাদান আছে যেগুলো সাপোর্ট করতে পারে। শিক্ষার্থী কিন্তু এত কিছু দেখতে পায় না। শিক্ষার্থী শুধুমাত্র সে একটি মাত্র দৃষ্টিভঙ্গি দেখতে পায় যেটা পাঠ্যপুস্তকে বর্ণিত আছে। এটা এই কাজের জন্য শিক্ষকের কি দায়িত্ব? শিক্ষকের দায়িত্ব হচ্ছে তথ্যের অন্যান্য মাধ্যম, যেমন অন্যান্য বই, সিডি-রম, ওয়েবসাইট, এনসাইক্লোপিডিয়া ইত্যাদি প্রদান করা প্রয়োজন। আর কি কি প্রবলেম রয়েছে পাঠ্যপুস্তকের? তারপর দ্বিতীয় হচ্ছে কোনো পাঠ্যপুস্তক বেশ পুরানো এবং সময় নিরিখে সেটি বাতিল বলে গণ্য করা হয়। অর্থাৎ কিছু কিছু পাঠ্যপুস্তক থাকে অনেক পুরনো এবং সেখানকার যে ডেটাগুলো দেওয়া থাকে ডেটাগুলো থাকে অনেক পুরনো, যেগুলো হয়তো নতুনভাবে অনেক চেঞ্জেস এসছে। তাহলে এক্ষেত্রে ছাত্রদের অসুবিধা কী হয়? প্রাসঙ্গিক, অর্থাৎ যে রিসেন্ট টপিক বা কারেন্ট যে অ্যাফেয়ার্সগুলো সেই সম্পর্কে তাদের সঠিক ধারণা পায় না তারা। তাহলে এক্ষেত্রে শিক্ষকরা সচেতন থাকবেন এবং পরিপূরক উপকরণ ব্যবহার করবেন। সেক্ষেত্রে শিক্ষকরা কী করতে পারে? এনসাইক্লোপিডিয়া, মানে কোনো সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল টুগুল ইউজ করে সেই যে সঠিক তথ্য সেটা কিন্তু পরিপূরক উপকরণ এইভাবে ব্যবহার করে ছাত্রছাত্রীদের প্রোভাইড করবেন। পরবর্তী, পাঠ্যপুস্তকের প্রশ্নগুলি সাধারণ মানের এবং তথ্য নির্ভর। ঠিক আছে, প্রশ্নগুলি সাধারণ মানের হয় এবং তথ্য নির্ভর হয়। সেক্ষেত্রে সাধারণ তথ্য নির্ভর হওয়ার জন্য শিক্ষার্থী মনে করে যে শিখন কেবল তথ্যের সমার, সেটা কিন্তু নয়। এই কারণে শিক্ষার্থীকে আরও উন্নত মানের প্রশ্ন করা উচিত। শিক্ষার্থীকে সৃজনশীল কাজ এবং সমস্যা সমাধানের কর্মসূচিতে সামিল করতে হবে। 4 নম্বর, পাঠ্যপুস্তক শিক্ষার্থীর পূর্ব জ্ঞানের দায়িত্ব গ্রহণ করে না। পাঠ্যপুস্তক কী করে না? শিক্ষার্থী পূর্ব জ্ঞানের দায়িত্ব গ্রহণ করে না। অর্থাৎ ক্লাস 7-এ যদি একটা স্টুডেন্ট হয়, সে ক্লাস 6-এ কী পড়ে এসছে সেটার উপর কিন্তু কোনো রকম আলোকপাত করে না। সে কিন্তু ক্লাস 7-এর যে বইটা পড়বে সেখান থেকেই তার জ্ঞানটা শুরু হয়। তো সেখানে যদি তার ক্লাস 6-এর বইয়ের যদি কোনো রকম মানে 6-এর বইয়ের যে জ্ঞান তার সেখানে যদি কোনো অভাব দেখা দেয়, সেই অভাব কিন্তু কখনোই মেটে না। তাহলে এখানে কি হয়? এখানে শিক্ষার্থীদের মধ্যে কি প্রবলেম হয়? পূর্ব জ্ঞানের অভাবকে পূরণ করতে পারে না, তার জন্য পাঠ্যপুস্তক অনুসরণে পাঠ গ্রহণ করে। ঠিক আছে, পূর্ব জ্ঞানের যে অভাব তাকে পূরণ না করেই শুধুমাত্র সে পাঠ্যপুস্তক পড়ে বা অনুসরণ করে পাঠ গ্রহণ করে। এক্ষেত্রে শিক্ষকের কি দরকার? পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান বিবেচনা করবেন এবং সেই মতো পাঠ্য বিষয় সম্বন্ধে পরিকল্পনা করবেন। কখনো কখনো পাঠ্যপুস্তকের বর্ণনা ব্যাখ্যা সহজ পাঠ্য হয় না, শিক্ষার্থী সহজে পড়তে পারে না এবং গুরুত্বপূর্ণ তথ্য বা ধারণা সম্পর্কে বুঝতে পারে না। এক্ষেত্রে শিক্ষক আরও অন্যান্য পরিপূরক যেমন গ্রন্থাগারের বই, ইন্টারনেট, সিডি-রম ইত্যাদি ব্যবহার করবেন। পাঠ্যপুস্তকে শুধুমাত্র পাঠ্যসূচি অনুসারেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া থাকে। শিক্ষার্থী মনে করে শিক্ষা হলো একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার, তা কিন্তু নয়। সেই জন্য শিক্ষক শিক্ষার্থীকে সমস্যা সমাধান সংক্রান্ত কার্যাবলীতে উৎসাহ দেবেন, ঠিক আছে, প্রবলেম সলভিং যে মেথডটা তার মাধ্যমে, এবং তিনি শিক্ষার্থীকে উন্নততর চিন্তা করতে সাহায্য করবেন। ঠিক আছে, শিক্ষণ উপকরণ হিসেবে বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়া আমাদের টিচিং লার্নিং মেথডে বা মেটেরিয়ালে কী কাজে লাগছে? বহুধা মাধ্যম আসলে বিভিন্ন মাধ্যমের সমন্বয়, লাইক অডিও, ভিডিও, ছবি, চিত্রকল্প, অ্যানিমেশন ইত্যাদি। কম্পিউটার একটি অন্যতম বহুধা মাধ্যম।
তাহলে শিক্ষাক্ষেত্রে বহুধা মাধ্যমের কী কী সুবিধা রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ মাল্টিমিডিয়া ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। তাহলে বহুধা মাধ্যমের সাহায্যে একজন শিক্ষক খুব সহজেই বিভিন্ন তথ্য শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারে। যেমন এমন অনেক তথ্য আছে যা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলে অনেক সহজবোধ্য হয় এবং শিক্ষকের পরিশ্রমও কম হয়। ভিডিওতে কেবল একজন শিক্ষকের কাজকেই সহজ করে না, ভিডিও কি করে, শিক্ষার্থীরাও এতে যথেষ্ট উপকৃত হয়। একই সঙ্গে দেখা এবং শোনার কাজ ভিডিওর মাধ্যমে করা সম্ভব হয়। 3 নম্বর, শিক্ষণের একটি বিশেষ অংশ শেখানোর ক্ষেত্রে বহুধা মাধ্যম অবশ্যই সাহায্যকারীর ভূমিকা পালন করে। বিভিন্ন মাধ্যমের সমন্বয়ের ফলে শিক্ষণ প্রক্রিয়াটি অত্যন্ত চিত্তাকর্ষকভাবে শিক্ষার্থীর কাছে তুলে ধরা সম্ভব হয়। জটিল বিষয় সহজে অনুধাবন করার ক্ষেত্রে বহুধা মাধ্যম শিক্ষার্থীকে সাহায্য করে। লিখিত তথ্যের সঙ্গে ছবি, চিত্রকল্প, অ্যানিমেশন এবং ভিডিওর উপস্থাপনা দ্বারা শিখন বিষয়টির শিক্ষার্থীর কাছে অনেক পরিষ্কার হয়। চিরাচরিত শিখন উপকরণের পাশাপাশি বহুধা মাধ্যমের ব্যবহার শিক্ষার্থীর কাছে অধিকতর আকর্ষণীয়, বৈচিত্র্যময় ও উপভোগ্য হয়ে ওঠে। কিন্তু বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়ার কিন্তু কিছু অসুবিধা আছে, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সেগুলো কি? বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে বহুধা মাধ্যমের হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। শিক্ষক যদি প্রশিক্ষণপ্রাপ্ত না হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু এই বহুধা মাধ্যম অর্থাৎ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়াকে চালাতে পারবেন না। বহুধা মাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের প্রশিক্ষণের প্রয়োজন, অধিকাংশ শিক্ষকেরই কিন্তু সেটা নেই। বহুধা মাধ্যমের সাহায্যে শিক্ষাদান করলেই যে শিক্ষার্থীরা উপকৃত হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বহুধা মাধ্যমের সাহায্যে শিক্ষাদানের সময় অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর মনোনিবেশ কি মাধ্যমটির প্রতি, অর্থাৎ বহুধা যে মাধ্যমটা কম্পিউটারের প্রতি বেশি থাকে, যেটা সে শেখানো হচ্ছে অর্থাৎ লেসেনটার প্রতি থাকছে না। 3 নম্বর, বহুধা মাধ্যমের সাহায্যে শিক্ষাদানের খরচ অনেক বেশি। প্রত্যেকটা স্কুলকে যদি কম্পিউটার বেসড করতে হয়, সেটার কিন্তু খরচও অনেক বেশি। আমাদের রাজ্যে বিদ্যালয়গুলিতে পরিকাঠামোর যে অভাব আছে, তাই এই অভাব কাটিয়ে উঠে প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে বহুধা মাধ্যমের সুবিধা অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব। এখন তো নয়, অদূর ভবিষ্যতেও কিন্তু পৌঁছে দেওয়া প্রায় অসম্ভব। প্রথাগত বিদ্যালয় শিক্ষায় একটি নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে। সেই অনুযায়ী শিক্ষক কী করেন, পাঠ পরিকল্পনা করতে পারেন, কিন্তু বহুধা মাধ্যমের সাহায্যে পাঠ্যক্রম অনুযায়ী পাঠ পরিকল্পনা করা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। 5 নম্বর, বহুধা মাধ্যমের অন্য একটি মাধ্যম হলো ওয়েবসাইট। শিখন সম্পর্কিত নানা তথ্য ওয়েবসাইটে পাওয়া যায়। ওয়েবসাইটের সমস্ত তথ্যই নির্ভরযোগ্য নয়, সেই জন্য কি হয়, সেখানে কিন্তু অনেক ফেক তথ্য থাকে, তার জন্য শিক্ষার্থীর কিন্তু ভুল শিক্ষা গ্রহণের সম্ভাবনা থাকে। তাহলে সিদ্ধান্ত বা কনক্লুশন এখান থেকে আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল, পাঠ্যপুস্তক এবং বহুধা মাধ্যম দুটির কোনোটি সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়। প্রত্যেকটা জিনিসেরই সীমাবদ্ধতা রয়েছে, তার কিছু খারাপ দিক এবং কিছু ভালো দিক রয়েছে। পাঠ্যপুস্তক অন্যতম গুরুত্বপূর্ণ এবং অধিক প্রচলিত একটি মাধ্যম, কিন্তু কোনো পাঠ্যপুস্তকই পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ নয়। তাই পাঠ্যপুস্তককে কি করা যাবে না, অন্যতম একটি উপকরণ হিসাবে বিবেচনা করা প্রয়োজন, একমাত্র উপকরণ হিসাবে নয়। ঠিক আছে? তাহলে পাঠ্যপুস্তককে অবশ্যই অন্য একটা উপকরণ, মানে শিক্ষণের একটা উপকরণ হিসাবে বিবেচনা করতে হবে, একমাত্র উপকরণ হিসাবে নয়। আবার অন্যদিকে বহুধা মাধ্যমের সাহায্যে শিক্ষাদান প্রক্রিয়া অনেক বেশি যান্ত্রিক। শ্রেণীকক্ষে সার্থক পাঠদানের অন্যতম একটি নীতি হলো শিক্ষক শিক্ষার্থীর আদান প্রদান, যেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন। সেটা কিন্তু আমরা এই বহুধা মাধ্যম বা মাল্টিমিডিয়ায় আমরা দেখতে পাই না। তাহলে বহুধা মাধ্যম নির্ভর শিক্ষাদানে এই আদান প্রদান যেহেতু তেমনভাবে ঘটে না, তাই একজন শিক্ষক পাঠ্যপুস্তক এবং বহুধা মাধ্যম এই দুটো উপকরণকে সুবিধা এবং প্রয়োজনের অনুযায়ী ব্যবহার করে থাকবেন। তাহলে এটা পুরো আপ টু টিচার্স, যে তারা কিভাবে বহুধা মাধ্যম এবং পাঠ্যপুস্তককে মিক্স করে সেই ক্লাসে পড়াবেন। তাহলে এরপরে আমরা কিছু এমসিকিউজ করে নেব। প্রথমত হচ্ছে, আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ কি? আদি এবং অকৃত্রিম বলেছে। আদি একদম সবথেকে পুরানো, এবং অকৃত্রিম যে শিক্ষা উপাদানটা সেটা কিন্তু আমরা দেখব অপশন সি, অর্থাৎ পাঠ্যপুস্তক। ঠিক আছে? তাহলে প্রথম উত্তর হয়ে যাবে পাঠ্যপুস্তক। দ্বিতীয়ত হচ্ছে, শিক্ষণ সহায়ক উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের গুরুত্ব সবচেয়ে বেশি কার কাছে? নতুন শিক্ষকের কাছে, কারণ তার কাছে এই শিক্ষা দেওয়ার পদ্ধতি এবং যে একটা আউটলাইন বা মানে কিভাবে পড়ানো উচিত সেটা কিন্তু পুরোটাই শিক্ষকের কাছে নতুন, তাই তার জন্য এটা কিন্তু বেশি উপযোগী। বাংলা পেডাগজির সর্বশেষ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি।
SMSে, অর্থাৎ স্ট্র্যাটেজি মিনস সাকসেসে। তো আমরা শুরু করব। ভূমিকা, যেখানে বলছে সংশোধনমূলক শিক্ষণটা কী এবং এটা কাদের জন্য দরকার। সাধারণভাবে বিদ্যালয়ে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করাকেই সংশোধনী পাঠ বা সংশোধনমূলক শিক্ষণ বলে। যে কোনো বিদ্যালয়ের যে কোনো শ্রেণীতে এমন কিছু শিক্ষার্থী থাকে যারা সেই শ্রেণীর গড়মানের চেয়ে পিছিয়ে থাকে, অর্থাৎ লোয়ার দ্যান অ্যাভারেজ লেভেল। কোনো একটি বা কোনো দুটি নির্দিষ্ট বিষয়ে কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে, অথবা সামগ্রিকভাবেও কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। এইসব শিক্ষার্থীকে সংশোধনী পাঠ বা সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য। এদেরকে শ্রেণী শিক্ষণের মূল স্রোতে ফিরিয়ে আনাই কিন্তু সংশোধনী পাঠের মূল লক্ষ্য। তবে মনে রাখতে হবে, কেবল পিছিয়ে পড়াই নয়, যারা শ্রেণীকক্ষে গড়মানের চেয়ে অনেক এগিয়ে থাকে তাদেরও সংশোধনমূলক শিক্ষণ দেওয়া প্রয়োজন। শ্রেণীকক্ষের গড়মানের চেয়ে অনেক এগিয়ে থাকা মোটেই স্বাভাবিক নয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, ডিসলেক্সিয়া বা ব্যাহত পঠন ক্ষমতাই হলো সবচেয়ে জানা শিখন বিশৃঙ্খলা। শিক্ষার্থীর পিছিয়ে পড়ার কারণ। শিক্ষার্থীর মনে রাখার ক্ষমতা অর্থাৎ স্মৃতিশক্তি তুলনামূলক যদি কম হয়, সেক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। এছাড়াও কী কী কারণে পিছিয়ে পড়তে পারে, তা হলো অমনোযোগিতা, তুলনামূলকভাবে কম বোধশক্তি, আত্মবিশ্বাসের অভাব, কর্ম সম্পাদনের ক্ষেত্রে অধিক সময় লাগা, সমস্যা সমাধানে অদক্ষতা, বিমূর্ত ধারণাগুলিকে সহজে অনুধাবনের অক্ষমতা, শিখনের ক্ষেত্রে অনীহা, উৎসাহের অভাব। এই সমস্ত কারণের জন্য শিক্ষার্থী কিন্তু পিছিয়ে পড়তে পারে। এবার আমরা দেখে নেব এর পিছনে শিক্ষকের যে কর্তব্য, দ্য ডিউটি অফ এ টিচার, কী আছে। সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষক প্রথমেই শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষার্থী তাদের চিহ্নিত করবেন ও তাদের সমস্যাগুলিকে খুঁজে বার করবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর পিতামাতা বা পরিবারের সঙ্গে কথা বলা সবচেয়ে বেশি জরুরি, কারণ এই ধরনের শিক্ষার্থীরা এমন কিছু আচরণগত সমস্যায় ভোগে যা সম্পূর্ণভাবে তার পরিবারের সঙ্গে যুক্ত। তাই এখানে এটা থেকে এই কনসেপ্টটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, এই লাইনটা তুলে দেয়। সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের কেবল বিষয়গত পাণ্ডিত্য থাকলেই চলে না, তাকে মনস্তাত্ত্বিক জ্ঞানের অধিকারী ও সংবেদনশীলও হতে হয়। ঠিক আছে, এবার সংশোধনমূলক যে শিক্ষণ তার পরিকল্পনা দেওয়া আছে। ঠিক আছে, এটাও পরে, যেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষা হয় কতদিন, মানে সাধারণভাবে 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সপ্তাহে 1 দিন বা 2 দিন সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। সংশোধনমূলক শিক্ষণ ও কোচিং এক জিনিস নয়। সংশোধনমূলক শিক্ষা হলো সামর্থ্য লাভে সাহায্য করা, আর কোচিং হলো পূর্ব পাঠের পুনরাবৃত্তি। ঠিক আছে, একজন শিক্ষক নিজের মতো করে পরিকল্পনা করবেন এবং সাধারণভাবে 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সপ্তাহে 1 দিন বা 2 দিন সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। এবং সংশোধনমূলক যে শিক্ষণ ও কোচিং এক জিনিস নয়। সংশোধনমূলক শিক্ষা হলো সামর্থ্য লাভে সাহায্য করা, আর কোচিং হলো পূর্ব পাঠের পুনরাবৃত্তি। এবার আমরা চলে আসবো যে সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য কী। সংশোধনমূলক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর মেধার উন্মেষ ঘটানো, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা, পাঠ্যসূচির বাইরে অন্য বিষয়ে শিক্ষাদান করা, শিক্ষার্থীর আচরণগত সমস্যার সমাধান করা। তাহলে আমরা জানি পিছিয়ে পড়া যে শিক্ষার্থী তাদের আলাদাভাবে সাহায্য করা। পিছিয়ে পড়া শিক্ষার্থী চিহ্নিত হয় শ্রেণীকক্ষে পর্যবেক্ষণের পর, শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণের প্রেক্ষিতে, বারবার শিক্ষার্থীর প্রশ্ন করার প্রবণতা দেখে, এবং লাস্ট ওয়ান হচ্ছে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। 3 নম্বর কোয়েশ্চেন, পরীক্ষায় দেখা গেল বেশ কিছু শিক্ষার্থী ব্যাকরণে কম নম্বর পেয়েছে। এইসব শিক্ষার্থীদের জন্য যা করা উচিত: কোচিং ক্লাসের ব্যবস্থা, প্রাইভেট টিউটরের ব্যবস্থা, সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা, ব্যাকরণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা বলা। তাহলে তাদের জন্য কি দরকার? সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা দরকার। যাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করতে হবে তারা হল শ্রেণীকক্ষের পিছিয়ে পড়া শিক্ষার্থী,
বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শ্রেণীকক্ষের গড় মানের চাইতে অনেক এগিয়ে থাকা শিক্ষার্থী, অথবা এ ও বি সি দুজনাই। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে সংশোধনমূলক শিক্ষা শুধুমাত্র যে শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদের জন্য নয়, শ্রেণীকক্ষে তুলনামূলকভাবে এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য কিন্তু সংশোধনমূলক শিক্ষা দরকার। তাহলে এ ও সি উভয় এখানে সঠিক অ্যান্সার হবে। পঞ্চম শ্রেণীর একটি ছাত্রের সমাজ সম্পর্কে ভালো ধারণা আছে, এটি স্বাভাবিক ঘটনা নয়, কারণ সমাজ একটি জটিল বিষয়। এর অর্থ শিক্ষার্থী নিজের শিক্ষণীয় বিষয়ে সময় ব্যয় না করে অন্য বিষয়ে সময় দিয়েছে, সেটা তো একদমই নয়। শ্রেণীকক্ষে গড় মানের চাইতে শিক্ষার্থীর অনেক বেশি এগিয়ে গেছে। এই বিষয়ে যে বিষয়টিতে শিক্ষার্থীর প্রয়োজন নেই সেই বিষয়টি সম্পর্কে সে আগ্রহ প্রকাশ করেছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, যে শ্রেণীকক্ষের যে গড় মান তার থেকে কিন্তু শিক্ষার্থী অনেক বেশি এগিয়ে গেছে। সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষকের বিষয়ের ওপর অনেক বেশি দখল থাকা প্রয়োজন। বিষয়ের দখল ছাড়াও মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। শিক্ষকের কর্তব্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। শিক্ষার্থীর প্রতি প্রগাঢ় মমতা থাকা প্রয়োজন। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, এর একটু আগে আমি এটা আন্ডারলাইনে করে দিলাম, যে বিষয়ের দখল ছাড়াও কিন্তু তার মনস্তাত্ত্বিক জ্ঞানেরও প্রয়োজন হয়। সংশোধনমূলক শিক্ষণের সময়কাল সাধারণত কতদিন? 6 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন। কোচিং হলো এক ধরনের সংশোধনমূলক শিক্ষণ। পুরনো শেখা বিষয়ের পুনরাবৃত্তি, ভালো ফলের জন্য অতিরিক্ত সময় পড়ানো, শিক্ষার্থীর বিশেষ মেধার উন্মেষ ঘটানোর চেষ্টা। তাহলে সঠিক উত্তর হবে পুরনো শেখা বিষয়ের পুনরাবৃত্তি, সেটাই কিন্তু কোচিং আর সংশোধনমূলক শিক্ষণ কিন্তু এক জিনিস নয়। ঠিক আছে, তাহলে এটাই ছিল বাংলা পেডাগজির পুরো পেডাগজিটা, যেটা আমরা লাস্ট 5টা আমরা করবো ভেবেছিলাম, সেই 5টা পেডাগজির আমরা কিন্তু টোটাল কমপ্লিট করলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন পেডাগজি যেভাবে পড়লে, যেটা হচ্ছে একদম কনসেপচুয়াল প্লাস হচ্ছে এমসিকিউ, সেটা কেমন লাগলো আমাকে অবভিয়াসলি কমেন্টসে জানিও, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ভবিষ্যতে যে সমস্ত ভিডিও আসবে সেগুলোর আপডেট পাওয়ার জন্য।